আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে আমরা তাপগতিবিদ্যা থেকে বেশ কিছু প্রশ্ন দেখতে পারি। তো আমাদের গত 5 বছরে ডিইউতে আমরা যদি লক্ষ্য করি তাহলে তাহলে ডিইউতে এই চ্যাপ্টার থেকে প্রায় গত 5 বছরে 20 থেকে 24টার মতো কোশ্চেন আসছে। ঠিক আছে, ডিইউতে শুধু ডিইউতেই আসছে 20 থেকে 24টার মতো। তারপরে তুমি যদি এই 20 থেকে 25টার মধ্যে আবার যদি আমি আরেকটু অ্যানালাইসিস করি তাহলে থিওরি থেকে আসছে হচ্ছে প্রায় 11টার থেকে 12টা কোশ্চেন এবং ম্যাথ থেকে আসছে হচ্ছে আমার যতদূর মনে আছে 8 থেকে 10টা কোশ্চেন। ঠিক আছে, এরকম একটা নাম্বার। তাহলে চিন্তা করো, এই যে রেশিওটা দেখাইলাম, এটা দেখানোর কারণ হচ্ছে এটাই বোঝানো যে এই চ্যাপ্টারের জাস্ট ম্যাথগুলোর থেকে এই চ্যাপ্টারে আসলে থিওরি পোর্শনটা আরেকটু বেশি ইম্পর্টেন্ট, মানে কম্পারেটিভলি আর কি। দুটোটাই 19-20, বাট দুটোটাই আমরা শিখবো, কিন্তু থিওরি পার্টটা তো আমাদেরকে এই চ্যাপ্টারে একটু জোর দিতে হবে। কারণ হচ্ছে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো 8-10টা যে ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলোতে দেখা যায় যে জাস্ট ডিরেক্ট ফর্মুলার যদি আমি জানা থাকে আমি ইজিলি ম্যাথগুলো সলভ করে ফেলতে পারি, মানে জাস্ট ভ্যালু ইনপুট দেওয়ার মতো আর কি, কোনো ব্রেন স্টর্মিং এর কোনো কোশ্চেন নেই। কিন্তু থিওরিগুলা আমার হচ্ছে একটু বুঝার জন্য আছে। তো আমরা আজকের ক্লাসে এই থিওরি এবং ম্যাথ সবগুলো কভার করার চেষ্টা করবো এবং দেখবো যে কি টাইপের ম্যাথগুলো আসে এবং কি টাইপের থিওরিগুলো আসে। তো আমরা সেগুলো পড়ার চেষ্টা করবো আজকে। তো চলো শুরু করা যাক। যেহেতু অ্যাডমিশন ক্লাস, তো তাপগতিবিদ্যার আমাদের যে বেসিক প্রথম যে জিনিসগুলো আছে, যেমন ধরো যে তাপমাত্রা। আমরা তাপ বলতে কি বুঝি? আমরা তাপ বলতে বুঝি যে একটা গরম না ঠান্ডা এটার অনুভূতি। আর তাপমাত্রা কি? এই অনুভূতিটাকে আমরা যেভাবে মেজার করতে পারি, সিম্পল কথায়। এগুলো হচ্ছে আমাদের মনে করো যে ভার্সিটি অ্যাডমিশনে তেমন ইম্পর্টেন্ট আসলে লাগে না। তারপরে আসি আমরা এখানে টাইপ ওয়াইজ আগাবো যে জিনিসগুলো, ঠিক আছে? তারপরে আসি আমাদের টাইপ প্রথমটা কি? আমাদের প্রথম টাইপ হচ্ছে তাপগতি টাইপ 1, ঠিক আছে? থার্মোমিটার নিয়ে পড়বো আমরা এই টাইপে। কি নিয়ে? থার্মোমিটার। এখন থার্মোমিটারটা জানার আগে আমার জানতে হবে যে থার্মোমিটার কোন কনসেপ্টের উপর তৈরি করা হয়। ঠিক আছে, এই কনসেপ্টটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার 0তম সূত্র। তাপগতিবিদ্যার কোন সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারি বা থার্মোমিটার তৈরি হয়? তাপগতিবিদ্যার 0তম সূত্র। 0তম সূত্র, ঠিক আছে? এখন 0তম সূত্রটা কি এটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, তাও তোমাদেরকে একটু যদি আমি বোঝানোর জন্য বলি যে একটা আমার পাত্র আছে, এটা ধরো যে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র এবং সি পাত্র। আমি 3টা যদি পাত্র নিই তাহলে এই 2 পাত্রের তাপমাত্রা যদি সমান হয় এবং বি এবং সি এর তাপমাত্রা যদি সমান হয় তাহলে আমি বলতে পারি যে এ এবং সি এর তাপমাত্রাও কি সমান। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 0তম সূত্রের একটা বেসিক কনসেপ্ট। আচ্ছা, তাহলে আমাদের 0তম সূত্রে গেল। এবং থার্মোমিটারে পড়ার জন্য আমাদের আরো 2টা জিনিস জানা লাগবে। কোন 2টা জিনিস? একটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ বা উষ্ণতামিতিক ধর্ম। উষ্ণতামিতিক ধর্ম, দেন উষ্ণতামিতিক পদার্থ। ঠিক আছে, এখন আসি উষ্ণতামিতিক ধর্ম এবং পদার্থ কোনগুলা। আচ্ছা, বা কি এগুলো বলতে কি বোঝায়? উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে এমন ধর্ম যেগুলো তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত। যেমন ধরো আমরা যে থার্মোমিটারটা ইউজ করি সেটার মধ্যে আমরা পারদ ইউজ করি না? পারদ, এখন আমরা যদি তাপমাত্রা আমার যদি বেশি থাকে তাহলে পারদের উচ্চতাটা কি হয়? আমরা উপরে দেখি। আবার আমার যদি দেহের তাপমাত্রা কম থাকে, মানে নর্মাল অবস্থায় থাকে, আমরা নিচে দেখি। তাহলে এখানে যেটা দেখো, পারদের কোন ধর্মটা আমরা ব্যবহার করতেছি আমাদের জ্বর মাপার ক্ষেত্রে? পারদের যে উচ্চতাটা বা দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হচ্ছে সেটা। তাহলে আমাদের এখানে পারদের দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হচ্ছে সেটা কি? আমাদের উষ্ণতামিতিক ধর্ম। তাহলে ওখানে কি ধর্মটা হচ্ছে? পারদের দৈর্ঘ্যের পরিবর্তনটা। আর উষ্ণতামিতিক পদার্থ কোনটা? আমাদের যে পারদ, যে পদার্থটা এই ধরনের উষ্ণতামিতিক ধর্ম রয়েছে সেগুলোকে আমরা কি বলি? উষ্ণতামিতিক পদার্থ। এখন এখানে আমাদের বিভিন্ন ধরনের উষ্ণতামিতিক পদার্থ আছে, যেমন ধরো যে আমাদের তো পারদ তো জানোই, তারপর বইয়ে আরো কয়েকটা উদাহরণ আছে, এগুলো আমরা একটু দেখে নিব। ঠিক আছে, পারদ, আর এখানে পারদ রোদ থার্মোমিটার। এখানে আমরা বিভিন্ন ধরনের থার্মোমিটারও বইয়ে পাবো, সেগুলো হচ্ছে রোদ থার্মোমিটার বলো, তারপর হচ্ছে আমাদের পারদ থার্মোমিটার, থার্মোকাপল ইত্যাদি। ঠিক আছে,
আছে? তো নিচের কোনটা থার্মোমিটার না, এই টাইপের কোশ্চেন আসতে পারে। তো এই টাইপের জিনিসগুলোর জন্য আমাদের উদাহরণে কি কি ধরনের থার্মোমিটার আছে আমাদের রেটিনা বইয়েও আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের থার্মোমিটারের এই কনসেপ্টগুলো গেল, তাই না? এখন তোমাদেরকে আমি আরেকটা নেক্সট স্টেপে যাই, সেটা হলো আমরা যেহেতু প্রথমে আগে একটু কনসেপ্টগুলো জেনে নিই, তারপরে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তাহলে হচ্ছে তোমাদের ম্যাথ এবং কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব প্রত্যেকটা টাইপ ওয়াইজ, তাহলে তোমাদের ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হয়ে যাবে। আগে আমি সব জিনিসগুলো পড়ে নিই। তাহলে এখানে আমরা প্রথমে কি বললাম, যে থার্মোমিটারের কোন সূত্রের উপর ব্যবহার করে আসছে, শূন্যতম সূত্র। তারপর শূন্যতম সূত্রটা কি এটা আমরা বললাম। দেন হচ্ছে থার্মোমিটার কিসের উপর ভিত্তি করে আমরা তৈরি করি, এক হচ্ছে আমাদের ধর্ম, উষ্ণতামিতিক ধর্মের উপর ভিত্তি করে, এক উষ্ণতামিতিক পদার্থ। এখন আসি থার্মোমিটার দুই ধরনের আছে, এক হচ্ছে কি এক স্থির বিন্দু আর দুই নাম্বার হচ্ছে দুই স্থির বিন্দু। এখন এই দুইটা জিনিস আসলে কিভাবে কাজ করে বা কিভাবে এই দুইটা দিয়ে আমরা থার্মোমিটার বানাই, তাই না? এখন সিম্পল কনসেপ্ট বলে দিই যে এক স্থির বিন্দুতে আমরা একটা বিন্দুর সাপেক্ষে কম্পেয়ার করব আমাদের তাপমাত্রাটা নির্ণয় করা, এবং দুই নাম্বারটা যেটা আছে দুই স্থির বিন্দু, সেটাতে আমরা দুইটা বিন্দু লাগবে যেটার উপর বেস করে আমরা থার্মোমিটার ব্যবহার করব। আশা করি বুঝে গেছেন, নর্মাল একটা সিম্পল একটা জিনিস। তো এখন আসি যে এই যে আমি যেগুলো বললাম, এখন তোমরা হচ্ছে প্রশ্ন করবা যে এখানে আমরা এক স্থির বিন্দুর ক্ষেত্রে আমরা ভাইয়া কোন বিন্দুটা ব্যবহার করব? আমরা অবশ্যই ত্রৈধ বিন্দু বের করব। ঠিক আছে, আমাদের ত্রৈধ বিন্দুর উপর বেস করে আমরা কি বের করব? আমাদের যে ইয়াগুলো আছে কি বলে, এক স্থির বিন্দু দিয়ে আমরা যে ধরনের থার্মোমিটারগুলো ব্যবহার করি সেটা দিয়ে আমরা বের করব। এটাতে বিন্দুটা কি? ত্রৈধ বিন্দু। আর দুই স্থির বিন্দুতে আমরা কোন দুইটা বিন্দুকে ব্যবহার করব? এক হচ্ছে আমাদের নিম্ন স্থির বিন্দু আর দুই হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থির বিন্দু। আশা করি এই দুইটা জিনিস তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আসি এক স্থির বিন্দুতে আমরা কিভাবে জিনিসটা বা থার্মোমিটারটা বানাবো বা তৈরি করি। এখন দেখো, আমরা যদি উষ্ণতামিতিক ধর্মকে x ধরে নিই এবং তাপমাত্রাকে আমরা t ধরে নিলাম, ঠিক আছে? এখন উষ্ণতামিতিক ধর্ম এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কিরকম? আমরা যদি দেখো, আমরা যদি তাপমাত্রা থার্মোমিটারে কি করতাম, আমরা যে জ্বর মাপি সেটাতে উচ্চতা যদি বাড়ে তাহলে আমরা কি বলতাম যে জ্বর বেশি, উচ্চতা যদি কমে তাহলে আমরা কি বলি জ্বর কমছে। এই জিনিসটা তো ক্লিয়ার। তাহলে ওদের মধ্যে দেখো কি ধরনের সম্পর্ক বিদ্যমান, সমানুপাতিক। উষ্ণতামিতিক ধর্মের দৈর্ঘ্য যদি বাড়ে, মানে দৈর্ঘ্যটা যদি বৃদ্ধি পায়, আমরা কি বলি তাপমাত্রাটা বাড়ছে। তার মানে দুইটার মধ্যে সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্ক না? তাহলে এই যে সমানুপাতিক সম্পর্ক, আমরা এখানে কি লিখলাম? x সমানুপাতিক t, তাই না? x সমানুপাতিক আমরা t লিখলাম, x সমানুপাতিক t। তাহলে ধরো আমি যদি x বাই t করি তাহলে এখানে কি একটা কনস্ট্যান্ট লিখতে পারি না আমরা? এটা তো আশা করি সবাই জানি, তাই না? যে আমরা দুইটাকে এক পাশে আনলে এটা একটা কনস্ট্যান্ট আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি x1 বাই t1 একটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে x2 বাই t2 আরেকটা কনস্ট্যান্ট হবে, আমাদের তো কোনো সমস্যা নেই। তখন আমরা লিখতে পারি যে x1 বাই t1 ইজ ইকুয়াল টু x2 বাই t2। এই যে দেখো আমাদের এই একটা ফর্মুলা চলে আসে, সরি এখানে t2 হবে, এখন ফর্মুলা আসে। এখন আমরা ইজিলি কোনো একটা বস্তুর যদি দুইটা জিনিস জানা থাকে, মানে আমাকে ধরো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওটার উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে দৈর্ঘ্য, সেটার দৈর্ঘ্যটা হচ্ছে 30 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমাদের এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হবে, এই টাইপের কোয়েশ্চেন দিলে আমরা এইভাবে ইজিলি বের করতে পারবো। কিন্তু আমাদের কোয়েশ্চেনটা আসবে হচ্ছে, আমরা যেহেতু বললাম এক স্থির বিন্দুতে আমরা কি ব্যবহার করব, ত্রৈধ বিন্দু হিসেবে এটা ব্যবহার করব, তাই না? তাহলে এখানে যদি আমরা এটা একটু চেঞ্জ করে যদি এটাকে আমরা টিআর মানে ট্রিপল পয়েন্ট বলে দিই এবং এটা ট্রিপল পয়েন্ট বলে দিই, তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? যেহেতু আমরা একটার সাপেক্ষে কম্পেয়ার করতেছি, তাহলে এই একটার সাপেক্ষে আমরা কম্পেয়ার করতেছি। এখন তোমাকে ট্রিপল পয়েন্টটা মানে তোমার এখন আগে সাপোজ ধরো যে তোমাকে তিনটা জিনিস লাগতো একটা জিনিস ব্যবহার করার জন্য, এখন তোমার যদি দুইটা জিনিস জানা থাকে তাহলে তুমি এটার ধর্মটা বের করে ফেলতে পারবা, কারণ হচ্ছে কি তোমার ট্রিপল পয়েন্টের ভ্যালুটা জানা থাকবে। আচ্ছা, হয়তো কথা কঠিন লাগতেছে, আমরা একটা ম্যাথ করি, কি টাইপের ম্যাথ আসবে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আসো একটু আমরা দেখি যে এখান থেকে কি টাইপের ম্যাথ আসবে। তাহলে দেখো এই যে আমাদের এই ম্যাথটা, একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের ত্রৈধ বিন্দুর রোধ দেওয়া আছে। তাহলে আমাদের কোন জিনিসটা দেওয়া আছে? x t r দেওয়া আছে, তাই না?
তাহলে এক্সটিআর যদি দেওয়া থাকে আমাদের কক্ষ তাপমাত্রা কত, কক্ষ তাপমাত্রা আমাদের কত 25 ডিগ্রি সেলসিয়াস ধরি আমরা, ঠিক আছে 25 ডিগ্রি সেলসিয়াস ধরি। তাহলে এখানে রোদ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত 7.5 ওহম। তাহলে 7.5 ওহম যদি হয় তাহলে এটা আমাদের কি x2, তাই না? এটা হচ্ছে কি আমাদের x2। তাহলে আমাদের কয়টা জিনিস জানা আছে, একটা দুইটা তিনটা। তার মানে আমাদের এই ফর্মুলাতে দেখো আমাদের এইটা জানা, তারপর হচ্ছে ট্রিপল পয়েন্ট জানা, আমাদের হচ্ছে এটাও জানা। তাহলে আমাদের ট্রিপল পয়েন্টে ওটার ধর্মটা কি হবে সেটা আমরা জেনে ফেলতে পারবো না, জাস্ট সিম্পলি আমরা ফর্মুলায় ইনপুট দিব, আমাদের জিনিসটা বের হয়ে আসবে। আচ্ছা সরি, আমাদের কক্ষ তাপমাত্রা কত হবে এটা বের করতে বলছে, সরি। তাহলে হচ্ছে আমাদের এটা দেওয়া, এটা দেওয়া, এটা দেওয়া, ঠিক আছে, আমাদের ধর্মটা দেওয়া আছে, ঠিক আছে, আমাদের কক্ষ তাপমাত্রা বের করতে বলছে, তার মানে আমরা এটা বের করবো। সিম্পলি হচ্ছে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিছি, অ্যান্সার চলে আসে, ঠিক আছে। তো আমাদের যে ডিউ পরীক্ষাতে আসছে, তো সেখানে তোমাদের এমন ভ্যালু দেওয়া থাকবে যেগুলো তোমরা নর্মালি কাটাকাটি করে ফেলতে পারবা। এখানে ক্যালকুলেটর হয়তো বা এই ম্যাথ যে প্রবলেমটা দিছি সেই প্রবলেমে ম্যাথের আমার ক্যালকুলেটর দরকার হতে পারে, কিন্তু তোমাদেরকে ডিউতে সচরাচর এরকম দেখা যায় না যে ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, এরকম কোনো ম্যাথ দিছে, ঠিক আছে। তো আসি, তাহলে আশা করি আমাদের এক স্থির বিন্দুটা ক্লিয়ার হয়েছে। তারপর হচ্ছে দ্বি স্থির বিন্দু, এটাতে আমরা কিভাবে করব, এটাতে আমাদের কি বললাম যে আমাদের একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক লাগবে, একটা নিম্ন স্থিরাঙ্ক লাগবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের সিম্পল ফর্মুলাটা হচ্ছে, ইন জেনারেল যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে এটা। এটা কি জিনিস, আমার হচ্ছে এই ইন জেনারেল ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস এক্স আইস, মানে হচ্ছে এটা নিম্ন স্থির বিন্দু, এবং এক্স স্ট্রিম ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস এক্স আইস। এইটার সাথে এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এটা একটা রেখার ঢাল বুঝাই, তো অত বেসিক যাওয়ার ডিপে যাওয়ার দরকার নেই। তো এটার সাথে কম্পেয়ার করে, যে কোনো একটা থার্মোমিটার কম্পেয়ার করে ইজিলি আমরা হচ্ছে যে কোনো টেম্পারেচার আগেরটার মতো বের করতে পারবো। তো দেখি এটার সাথে আমরা কি কম্পেয়ার করব। এই যে দেখো আমাদের কয়টা থার্মোমিটার নিয়ে আমরা জানি, সেলসিয়াস, কেলভিন আর হচ্ছে ফারেনহাইট। তো দেখো আমাদের সেলসিয়াস স্কেলে আমাদের নিম্ন স্থিরাঙ্কটা কত, সেলসিয়াস স্কেলে আমরা নিম্ন স্থিরাঙ্ক, আমি যদি সেলসিয়াসের ধরো যে সি বিন্দুতে আমি বের করব, তাহলে ওইটার নিম্ন স্থিরাঙ্ক কত 0, তাহলে ওইটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100, আর যদি এই অনুযায়ী আমরা যদি এখানে 0 বসাই দিই, ঠিক আছে। এখন আবার কেলভিনের ক্ষেত্রে আসি, কেলভিন যে কোনো টেম্পারেচার হচ্ছে কে। এখন ওইটার সাথে আমরা কি মাইনাস করে দিব, ওটার সাথে আমরা হচ্ছে ওটার এই তো ওর নিম্ন স্থিরাঙ্ক মাইনাস করবো। এখন নিম্ন স্থিরাঙ্ক কত, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে আমাদের 273, ঠিক আছে। তাহলে এটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 373, তাহলে হচ্ছে মাইনাস 273, ঠিক আছে। আর ফারেনহাইটের ক্ষেত্রেও আমরা সেম বলতে পারি যে মাইনাস 32, 212 মাইনাস 32, ঠিক আছে। তাহলে এখন আমাদের সবসময় কি বলবে যে আমাদের একটা ইনফরমেশন দেওয়া থাকবে, এই টেম্পারেচারকে ওই টেম্পারেচারে নিয়ে যাও, মানে সেলসিয়াস আছে কেলভিনে নিয়ে যাও, কেলভিন আছে ফারেনহাইটে নিয়ে যাও, এই টাইপের জিনিসগুলো আসবে না। তো সেটা যদি বলে তাহলে আমরা ইজিলি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এই দেখো এই তিনটাই কিন্তু ইকুয়াল আকারে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এখন তোমাদেরকে যদি এই ফর্মুলাটা দেওয়ার কারণ কি, তাহলে ভাইয়া যে ভাইয়া আপনি তো বললেন এই তিনটার থেকে আমাদের আসবে, তাহলে এই ফর্মুলাটা দেওয়ার কারণ কি, এই ফর্মুলাটা হচ্ছে তোমাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের রিটেন আছে না, রিটার্ন বলো বা এমসিকিউতেও বলো, এরকম একটা থার্মোমিটার দিবে যে ধরো যে নষ্ট, মানে থার্মোমিটারটা ত্রুটিযুক্ত থার্মোমিটার, সেইটার স্টিম পয়েন্ট চেঞ্জ হয়ে গেল, মানে আগে আমাদের স্টিম পয়েন্ট কত সেলসিয়াসে 100 না, তখন তোমাকে বলতে পারে যে ওটা 97 ডিগ্রিতেই স্টিম হয়ে যায়, ঠিক আছে। আবার আইস পয়েন্টটা 0 না, তখন তোমাদের ওইটা হয়ে গেল হচ্ছে কত, ধরো যে সাপোজ 2 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তখন তোমাদের একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে আসল স্কেলের কম্প্যারিজন করতে হবে, ঠিক আছে। তখন তোমরা জাস্ট যে স্কেলের ইনফরমেশন দেওয়া থাকবে, ধরো যে সেলসিয়াস স্কেলের ইনফরমেশন দেওয়া আছে, তখন তুমি কি করবা, তখন তোমার কাজ হচ্ছে জাস্ট হচ্ছে এইটুকু নিয়ে কাজ করা, ঠিক আছে। যদি তোমাকে কেলভিনটা দেওয়া থাকে তাহলে তুমি হচ্ছে কেলভিনারটা নিয়ে কাজ করবা, যদি ফারেনহাইট দেওয়া থাকে ফারেনহাইটটা নিয়ে কাজ করবা, ঠিক আছে। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। আমরা দুই একটা ম্যাথ করব, তাহলে কি টাইপের ম্যাথ আসে তোমরা ক্লিয়ারলি বুঝে ফেলবো। আচ্ছা আসি, তারপর দেখো এই জিনিসটা, এই প্রথম ম্যাথটা আমরা একটু পরে করতেছি, কারণ এটা হচ্ছে আমাদের রিটার্নের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, ঠিক আছে, রিটার্নে আসার মতো একটা ম্যাথ, তো আমরা ওইটাতে পরে যাচ্ছি, ঠিক আছে। আগে আমরা 4 নাম্বারটাতে আসি।
তো দেখো এখানে আমাদের স্থির আয়তনে গ্যাস থার্মোমিটার, একটা কি থার্মোমিটার দিচ্ছে এখানে, গ্যাস থার্মোমিটার। দেখছো বিভিন্ন ধরনের থার্মোমিটার থাকে। তাহলে এই থার্মোমিটারের ক্ষেত্রে গ্যাসটা কি, উষ্ণতামিতিক ধর্ম, ঠিক আছে, সরি উষ্ণতামিতিক পদার্থ, ঠিক আছে। এখন দেখো ওইটার বরফ বিন্দুতে ওর চাপ কত, এত। এটা যেহেতু এখন এটা তোমরা বলবা যে ভাইয়া এটা যে চাপ আপনি কেমনে বুঝলেন? এই যে দেখো এখানে এটা এইচজি, এইচজি কিসের একক, পারদের একক। আর এখানে কি মিলিমিটার আছে, মিলিমিটার কিসের একক, চাপের একক। তার মানে এখানে বুঝাইছে কি 760 পারদ চাপ, ঠিক আছে, মিলিমিটারে পারদ চাপ। তো তোমরা যদি এখান থেকে চাপের যে কনভার্সনগুলো আছে সেগুলো শিখতে হবে আমাদের, কারণ ওই কনভার্সনগুলো আমাদের লাগে, ঠিক আছে। তো আমি আর অত জিনিসে যাচ্ছি না যেহেতু আমাদের সময় সীমিত। তো দেখো আমাদের পানির বাষ্প বিন্দুতে কত চাপ হচ্ছে এত, ঠিক আছে। ঘরের তাপমাত্রা যদি এটা হয় মানে 795 পারদ চাপ হয়, তাহলে ঘরের তাপমাত্রা কত ছিল? ওকে, তাহলে আমাদের কি বের করতে বলছে? ঘরের তাপমাত্রাটা বের করতে বলছে, তাই না? এখন আসি এই ম্যাথটা আমরা কিভাবে বের করব। তাহলে দেখো এখানে আমাদের 0 ডিগ্রিতে আমরা পারদ চাপ বের করলাম, 100 ডিগ্রিতে বের করলাম, এখন থিটারটাও দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের ঘরের তাপমাত্রাটা আসলে কি বের করতে বলছে। এখন ঘরের তাপমাত্রা এখন আমরা যদি বের করতে চাই কিসে বের করব? এখন আমরা মানে আমাদের দেখো ইনফরমেশন কোনগুলো দেওয়া আছে, আমাদের কোনো এখানে কোনো আমাদের আমরা যেই কেলভিন স্কেলের ইনফরমেশন দেওয়া আছে নাই, আমাদের ফারেনহাইট স্কেলের ইনফরমেশন দেওয়া আছে নাই, কোনোটারই দেওয়া নাই, তাই না? তাহলে চিন্তা করো আমি এখানে আমাদের কি হবে, এক্স আইস বাই এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস, এই ধরো যে এই কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, তাই না? এখন আমি কম্পেয়ারটা কিসে করবো? আমাকে এখানে বলে নাই যে তাপমাত্রা বের করো, জাস্ট তাপমাত্রাটা বের করছে। এখন ফারেনহাইট স্কেলেও বের করতে পারি, সেলসিয়াস স্কেলেও বের করতে পারি, আবার কেলভিন স্কেলেও বের করতে পারি। আমি ধরো যে এখানে যেহেতু বলে নাই, তোমাদের প্রশ্নে অবশ্যই বলে দিবে বা অপশনগুলোতে একক দেওয়া থাকবে, তো ওই বেসে আমরা করব। যেখানে বলে নাই তাহলে আমি এখানে C/100 এটার সাথে কম্পেয়ার করে নিতে পারি না? পারি, হ্যাঁ অবশ্যই পারি, কারণ আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে আমরা এইভাবে কম্পেয়ার করে ফেলতে পারি। আবার আমি এটাতে এটা ইজ ইকুয়াল টু কেলভিন 273 ডিভাইডেড বাই 3 মাইনাস 200, এটাও করতে পারি। এই দুটোর সাথে আমি কম্পেয়ার করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটা নিয়ে করি, ঠিক আছে, প্রথমটা নিয়ে করে ফেলি। তাহলে দেখো আমাদের সবগুলো ভ্যালু দেওয়া আছে, আমি 100টাকে জাস্ট এখানে এসে এখানকার 100টাকে এই পাশে এনে গুণ করে দিই। তাহলে কি হয়ে যায়, এটা ধরো যে আমি ক্রস গুণ যদি করি, এই 100টা চলে আসবে হচ্ছে কোথায়, এখানে, ঠিক আছে। তাহলে দেখো এই যে তোমরা হয়তো বা এতক্ষণ হচ্ছে একটু টেন্স ছিল যে এই ফর্মুলাটা কিভাবে আসলো, তাই না? এই তো আমি তোমাদেরকে বুঝাই দিলাম যে এই লাইনটা কিভাবে আসছে। আশা করি বুঝতে পারছো, যেহেতু আমরা এখানে দেখো এককে কি নিছি, সেলসিয়াসটা নিছি, ঠিক আছে। তাহলে ইজিলি আমরা জাস্ট ভ্যালু ইনপুট দিব, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো আসলে আসতে দেখা যায়, ঠিক আছে। তাহলে এটা আমাদের টাইপ 1 ছিল। আর যেহেতু রিটার্ন এটা ছিল, তো রিটার্নে আমরা একটু দেখি এই রিটার্নটা আমরা কেমনে সলভ করব। এটা একটু ট্রিকি বাট ইজি আসে। তাহলে দেখো একটি বস্তু ফারেনহাইট তাপমাত্রা বনাম সেলসিয়াস তাপমাত্রা লেখচিত্র দেওয়া আছে। এখন লেখচিত্র আমরা ম্যাথে পড়ছি, ঠিক আছে, এটা ম্যাথের ভাইয়া তোমাকে ভালোভাবে পড়াইতে পারে। তো দেখাও যে লেখচিত্রে সেলসিয়াস তাপমাত্রা অক্ষের সাথে কোণ উৎপন্ন করে, এই কোণটা উৎপন্ন করে অক্ষের সাথে। একটু টাফ কোশ্চেন, তাই না? দেখে মনে হচ্ছে। আচ্ছা, অত টাফ না। দেখো আমরা এখন এই ম্যাথটা কিভাবে করি। আমাদের ফর্মুলাটা কি ছিল, এটা ফারেনহাইট আর সেলসিয়াস স্কেল দিছে না। এখন দেখো ফারেনহাইট -32 ডিভাইডেড বাই কত আমাদের 212 মাইনাস হচ্ছে 32, ঠিক আছে। আমাদের এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে সি বাই হচ্ছে আমাদের 100, ঠিক আছে। আমাদের এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে কি এটা না। তাহলে ইজিলি আমরা যদি এইটাকে একটু ক্যালকুলেট করে নিই, 100 কাটাকাটি চলে যায়, তাহলে এফ আর সি এর মধ্যে আমাদের সম্পর্কটা কি দাঁড়ায়, 180 না? হ্যাঁ, -32 180 ইজ ইকুয়াল টু সি বাই 100। তো আলটিমেটলি আমি যদি লাস্টের লাইনটা লিখে ফেলি, হালকা ক্যালকুলেশন, 9/5 সি প্লাস হচ্ছে 32। তাহলে দেখো এই যে লাইনটা এদের সম্পর্ক আসলো, তাই না? এখন আমি কি জানি সরলরেখার ফর্মুলা কি, ওয়াই এম এক্স প্লাস সি। এখন প্লাস সি দিলাম কেন, কারণ দেখো যদি শুধু এম এক্স হইতো তাহলে কি হইতো, মূল বিন্দুগামী সরলরেখা হইতো, কিন্তু এখানে আমাদের কি আছে, প্লাস সিও আছে। তাহলে এই যে দেখো আমাদের এখানে এম কি, এটা না, এটা এম,
আর এই যে জিনিসটা সেটা কি সি না, তাহলে আমাদের সরল রেখা থেকে আমি এম পাইলাম, সি পাইলাম। এখন এখানে কি আনত, তাই না? তার মানে হচ্ছে কি বের করতে বলছে, ঢাল বের করতে বলছে। তাহলে চিন্তা করো আমাদের এখানে ঢাল কি আসবে, আমি এখানে একটু লিখি যে টেন থিটা ইজ ইকুয়াল টু আমার কি আসছে 9/5 আসছে, তাই না? 9/5 আসছে। এখন আমরা হচ্ছে এখানে বিপরীত ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারি না। এই যে দেখো সিম্পলি আমরা হচ্ছে এখানে বিপরীত ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে, যে দেখো আমাদের লম্ব হচ্ছে 9, এটা হচ্ছে 5, তাহলে √81 প্লাস হচ্ছে কত 5 হচ্ছে 25, ঠিক আছে? তাহলে 81 আর 25-এ কত, 81 আর 25-এ 6, 106, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে 10 ইনভার্স 9 এটা ইজ ইকুয়াল টু থিটা। আমি যদি এখানে 10 ইনভার্সটা চেঞ্জ করে লিখতে চাই তাহলে আমার কি আসবে, সাইন ইনভার্স 9√106 ইজ ইকুয়াল টু থিটা। এই যে দেখো আমাদের যেটা বের করতে বলছিল সেটা আমরা বের করে ফেললাম, ঠিক আছে? তো এখানে আমাদের একটু ত্রিকোণমিতির কনসেপ্টও লাগতেছে। তো এই টাইপের ট্রিকি কোয়েশ্চেনগুলোই আমাদের রিটার্নে আসে, তো একটু মনোযোগ দিয়ে করতে হবে। তাহলে আমাদের টাইপ 1 হচ্ছে শেষ। কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারো। তো কারো কোনো প্রবলেম আছে তোমরা কমেন্টে জানাইতে পারো বা হচ্ছে জিজ্ঞাসা করতে পারো। আশা করি কারোর কোনো সমস্যা নাই। তো আমরা পরের ইয়াতে চলে যাই। আচ্ছা, এখানে তোমাদের একটু দুইটা ইনফরমেশন একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই দুটো ইনফরমেশন হলো, আমি তোমাদেরকে বলি। আচ্ছা, দুইটা ইনফরমেশন ভাইয়া বলি, একটু লিখে রাখো। সেটা হলো যে আমাদের কোন কোন তাপমাত্রায় হচ্ছে, আচ্ছা আমি তোমাদেরকে বলি, একটু লিখে দিই। ফারেনহাইট স্কেল 40 ডিগ্রি আর হচ্ছে কত জানি, হ্যাঁ আমাদের ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের সেম টেম্পারেচার দিবে কোথায়, সেম টেম্পারেচার দিবে কত ডিগ্রিতে, -40 ডিগ্রি, ঠিক আছে? আবার আমার হচ্ছে ফারেনহাইট এবং কেলভিন, ঠিক আছে? সরি, সেলসিয়াস এবং কেলভিন মনে হয়, সেলসিয়াস এবং কেলভিন এই দুইটা আমাকে সেম টেম্পারেচার দিবে 574 সামথিং, 74 এই ইয়াতে, ঠিক আছে? 74 ডিগ্রি সেলসিয়াসে। এখন এটা কেমনে আসে, আমরা হচ্ছে সিম্পলি আমাদের যে ফর্মুলাগুলো আছে ওগুলোতে দুইটার ভ্যালু এক্স ধরে কম্পেয়ার করে ফেলতে পারি। তো এই দুইটা ভ্যালু ডিরেক্ট চলে আসে, তো আমাদের হচ্ছে ডিরেক্ট মনে রাখতে পারলে বেটার হয়, ঠিক আছে? তো আচ্ছা আমি তোমাদেরকে একটু আচ্ছা, তাহলে আমরা এটা তো হলো। তারপর আমাদের এখানে এই যে প্রথম টাইপেই আরেকটা জিনিস থেকে আসে, সেটা হইলো পরিবর্তন। এখন আমাদের পরিবর্তনের ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এখন এই ফর্মুলাটা কিভাবে আসে, আমরা যদি তিনটা স্কেল দেখি, যে দেখো এটার নিচে হচ্ছে 100, সরি সেলসিয়াস স্কেলের নিচে 100 থাকে, এটার সাথে কেলভিন মাইনাস হচ্ছে 273, এটার সাথে 100 থাকে। আবার এখানে আমাদের যে ফারেনহাইট আছে -32, এখানে নিচে 180 থাকে, তাই না? এরকম হচ্ছে আমাদের সম্পর্ক। এখন আমরা যদি দেখি এইটার 1 ডিগ্রি যদি চেঞ্জ হয়, এইটারও 1 ডিগ্রি চেঞ্জ হয়, কারণ কি এদের নিচে সেম ভ্যালু আছে, ঠিক আছে? মানে চেঞ্জটা যদি আমরা নিই, তোমরা চিন্তা করিও, আমরা অনেক জায়গায় দেখি না যে পরিবর্তন, আমরা কোনো ম্যাথ করতে গেলে সেলসিয়াসের পরিবর্তনটাই আমরা কেলভিনের পরিবর্তন লিখে দিই, এই কারণে, ঠিক আছে? দুটোটার সেম রেশিও, সেই কারণে মানে এইটার 1 ডিগ্রি চেঞ্জ হলে কেলভিন স্কেলের 1 ডিগ্রি চেঞ্জ হয়, কিন্তু ফারেনহাইটে হচ্ছে 1 ডিগ্রি চেঞ্জ হয় না। ফারেনহাইটে কতটুকু চেঞ্জ হয়, 1.8 ডিগ্রি চেঞ্জ হয়, ঠিক আছে? কত ডিগ্রি, 1.8 ডিগ্রি। সেই জন্য ওদের পরিবর্তনগুলা নিয়ে আমি এই ফর্মুলাটা তোমাদের শর্টকাটের জন্য লিখে ফেলছি। এখন এটা দিয়ে আমরা কি করব, তোমাদের জাস্ট ডিরেক্ট ফর্মুলা আসতে পারে, এই তো এই ম্যাথটার মতো, যে দেখো 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কোন স্কেলে, সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট স্কেলে কতটুকু বৃদ্ধি পাবে, 10 ডিগ্রি। তাহলে কি আমরা জাস্ট, আচ্ছা এটা 1 ডিগ্রি বৃদ্ধি পাইলে 1.8, তাহলে 10 ডিগ্রি পাইলে কি হবে, 1.8 × 10,
তাহলে কত 18 ডিগ্রি, তাই না? এই যে দেখো 18 ডিগ্রি ফারেনহাইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পরিবর্তনগুলো যদি আমাদের ম্যাথ আসে ইজিলি এই ফর্মুলা দিয়ে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, তার কোনো প্রবলেম? আর যদি ধরো যে প্রথমে এতটুকু ছিল, পরবর্তীতে এত হয়ে গেছে, তাহলে সেলসিয়াস স্কেলে কতটুকু পরিবর্তন হবে? এই টাইপের ম্যাথগুলোর জন্য আমরা জাস্ট পরিবর্তনটা নিয়ে এই ফর্মুলায় ফেলে দিব, পরবর্তীতে অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তো আসি তারপরে যেই টাইপটা আছে সেটা হলো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের কি বলে এটা তো সবাই জানি, যে আমাদের যান্ত্রিক শক্তি মানে কোনো একটা যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে বা তাপ শক্তিতে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা হয় তখন যান্ত্রিক শক্তি ও তাপ পরস্পরের সমানুপাতিক। তাহলে কি আমাদের যে কাজটা উৎপন্ন হবে, মানে আমাদের ওই যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে আমরা যদি কোনো যান্ত্রিক শক্তিকে তাপে বা তাপ শক্তিতে রূপান্তর করতে যাই, তাহলে সম্পূর্ণ কাজে রূপান্তর করার পর তাদের সম্পর্কটা কি হবে? কৃত কাজ সমানুপাতিক তাপ শক্তি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটা সমানুপাতিক কনস্ট্যান্ট আসবে না, সেটা হলো আমাদের কে জে। এখন জে এর পরিচয়টা কি? আমরা জে কে সম্পাদিত কাজ এবং আমাদের যে উৎপন্ন তাপ সেটা রেশিও আকারে বলতে পারি। এখন জে কে নিয়ে আমাদের যে ইনফরমেশনগুলো মনে রাখতে হবে, এই যে জে এর মানটা 4.2 জুল ক্যালোরি। ঠিক আছে, কারণ কি কাজের একক হচ্ছে জুল আর তাপের একক ক্যালোরি, সেই কারণে হচ্ছে আমাদের এইভাবে 4.2 এই এককটা মনে রাখতে হবে। এবং তোমাকে যদি উল্টাটাও বলে যে কত ক্যালোরি পার জুল, ঠিক আছে, কত ক্যালোরি পার জুল, এটা যদি বলে তাহলে এটা আমরা যদি লিখে দিই তাহলে হচ্ছে 0.24 ক্যালোরি পার জুল। ঠিক আছে, কারণ জাস্ট উল্টাটা, ইনভার্সটা। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি আমাদের এই ম্যাথটা একটু দেখতে পারি, যে এই দেখো 6 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত করতে কত জুল কাজ সম্পন্ন হবে। তাহলে আমাদের কাজটা কি? এটা না, জুল দেওয়া আছে, তাহলে আমরা W = যে H ফর্মুলা দিয়ে জাস্ট দেখছো ডিরেক্ট ফর্মুলায় ম্যাথ আমাদের মান দেওয়া থাকে, জাস্ট ডিরেক্ট ফর্মুলায় আমরা ম্যাথগুলো বসাই দিলেই হয়ে যায়। এখন দেখো এখানে একটা দিছে যে আচ্ছা, এখন তোমাদের হচ্ছে প্রশ্ন একটা থাকতে পারে যে এর আমি যেটা মিস করে গেলাম একটু আগে, যে কখন 4.2 ইউজ করব, কখন 0.24 ইউজ করব, তাই না? যখন আমি ক্যালোরি থেকে জুলে যাব তখন আমরা ইউজ করব হচ্ছে কি 4.2। ঠিক আছে, আর যখন জুল থেকে আমরা ক্যালোরিতে যাব তখন ইউজ করব হচ্ছে 0.24। ঠিক আছে, এটা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখানে ম্যাথ দুইটা এক্সাম্পল আকারেই আছে, যে দেখো 30 জুল কাজকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে কত ক্যালোরি লাগবে। তাহলে এখানে আমরা কি বলবো? W = যে H না, তাহলে আমাদের কি বের করতে বলছে? H এর ভ্যালু বের করতে বলছে, তাহলে আমরা কি 0.24 ইন্টু আমাদের কত দেওয়া আছে 30, এটা করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে 30-এর সাথে এখানে আমার কি 2.4 ইন্টু 3 হবে, তাহলে 2.4 2 গুণ করলে কত হয় 4.8। 4.8-এর সাথে আমি যদি আবার এটা যোগ করি 8 প্লাস হচ্ছে তাহলে কি 7.2 আসবে, 7.2 বা 7.14 আসছে, এখানে 7.2-র মতো আসে। ঠিক আছে, তো আশা করি আমরা ম্যাথগুলো বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে আসি প্রথম সূত্রের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলোও মনে রাখতে হবে, যে আমাদের কখন প্লাস ধরবো কখন মাইনাস ধরবো, সেজন্য চার্টটা আমাদের ইম্পর্টেন্ট। আমাদের প্রথম সূত্রের একটা রূপ আছে, এটা হলো আমাদের কি, এই যে দেখো del Q = del W বাই হচ্ছে কি আমাদের del U। এখন এখানে কোনটা কি মিন করে, তাই না? এখানে আমার এটা মিন করে হচ্ছে আমাদের টোটাল কতটুকু তাপ আমি সিস্টেমে দিচ্ছি সেটা। ঠিক আছে, কতটুকু তাপ আমি সিস্টেমে দিচ্ছি। ঠিক আছে, তারপরে এটা মিন করে হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি। এটা কি মিন করে? কৃত কাজ, সিস্টেম কতটুকু কি করছে, কাজ করলো। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কি বললাম শুরুতে, যে তাপ শক্তি, তাপ শক্তি গ্রহণ না বর্জন। ঠিক আছে, তাপ শক্তি। এখন আসি আমাদের কখন কোনটা প্লাস হবে। এই যে দেখো আমাদের কিউ, যদি সিস্টেম পরিবেশ থেকে তাপ গ্রহণ করে তাহলে আমরা কি হবে? প্লাস হবে। আর যদি সিস্টেম তাপ ছেড়ে দেয়, প্রশ্নে যদি বলা থাকে তাপ ছেড়ে দিচ্ছে সিস্টেম, তাহলে কি হবে? মাইনাস হবে। ঠিক আছে, আবার এই যে দেখো এখানে এটা ইউ। ঠিক আছে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়,
সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে কি প্লাস, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইলে মাইনাস। সিস্টেম কাজ করে, ঠিক আছে। এখন যদি সিস্টেম নিজে কাজ করে তাহলে প্লাস, সিস্টেমের উপর কেউ কাজ করতেছে এরকম কোনো কথা লেখা থাকলে প্রশ্নে মাইনাস। আশা করি বুঝতে পারছো জিনিসগুলা। এখানে আসি যে আমাদের এখানে তোমরা সামনে গেলে পাবো জিনিসগুলো, তাও এখানে ভাইয়া জিনিসগুলো একটু লিখে রাখি, এই ফর্মুলার সাথে রিলেট করে রাখতে পারবা। সেটা হলো আমাদের ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা আমরা ডিফারেন্সিয়েশন আকারেও লিখতে পারি, তাই না? এখন আমরা এখানে যে টার্মগুলো আছে সেই টার্মগুলোকে আলাদা আলাদা ফর্মুলা দিয়েও ডিনোট করতে পারি। সেগুলো কি? যেমন ধরো ডি ইউ, এখানে কি আছে? ডি ইউ, ডি ডাব্লিউ, ডি কিউ আছে, তাই না? এখন ডি কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এন সিপি ডিটি। এখন কি এখানে সিপিটা কি? মোলার, এই তো স্থির চাপে, সরি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে। স্থির সিপিটা কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এখন এগুলো কি আমরা সামনে জানবো, ঠিক আছে। তোমরা হয়তো একাডেমিকে পড়ে আসছো, তাও আমরা সামনে এগুলো এখানে যেহেতু আসছে এই ফর্মুলার সাথে একটু রিলেট করে দিচ্ছি। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে। আর হচ্ছে এখানে আমার ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? পিভি ইজ ইকুয়াল টু আমার হতে পারে এনআরটি, ঠিক আছে, বা পি ডেল ভিও হতে পারে, ঠিক আছে। আবার ডি ইউ ইজ ইকুয়াল টু কি? এন সিভি ডিটি, ঠিক আছে। তাহলে এখানে সিভিটা কি? স্থির আয়তনে, স্থির আয়তনে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে। তাহলে এই তিনটা ফর্মুলা আমাকে একটু জেনে রাখতে হবে, ঠিক আছে। এই তিনটা ফর্মুলা দিয়ে তোমার ডিরেক্ট ফর্মুলাটাও চাইতে পারে যে নিচের কোনটা হচ্ছে আমার তাপ শক্তির ফর্মুলা হইতে পারে, এই টাইপের জিনিসগুলো আসতে পারে। তো সেই জন্য ভাই এখানে এই ফর্মুলার সাথে রিলেট করে লিখতে পারি, ঠিক আছে। তো আমরা যদি এখানে মানগুলো বসাই দিই তাহলে কি আছে? এন সিপি ডিটি ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি প্লাস কি? পি ডিভি বলতে পারি না এই ফর্মুলাটা? এইটা বলতে পারো যে এই ফর্মুলার আরেকটা রূপ, ঠিক আছে। তা আমি আর বেশি কিছুতে যাচ্ছি না। এখান থেকে এই কনসেপ্টটা থেকে কি টাইপের ম্যাথ আসে? খুব সিম্পল ম্যাথ আসতে পারে। এটা হচ্ছে এক্সট্রিম কঠিন কেসে যদি আসতে পারে বা রিটার্নের জন্য এই ফর্মুলাটা কাজে লাগতে পারে, ঠিক আছে। সেই জন্য ভাইয়া লিখে দেওয়া, আর কিছু না। তারপরে আসি, এই যে দেখো সিলিন্ডারের মধ্যে কি পরিমাণ গ্যাস পরিবেশের উপর 200 জুল কাজ করতেছে। এ কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে 500 জুল তাপমাত্রা কি শোষণ করলো না, এবং পরিবেশ থেকে নিল, তার মানে কি? পজিটিভ। আর হচ্ছে পরিবেশের উপর কাজ করতেছে, এখন পরিবেশের উপর কি, তার মানে পজিটিভ। দুটোটাই কি পজিটিভ হচ্ছে না? দুটোটাই পজিটিভ। তাহলে আমার এখানে কি বের করতে? অন্তস্থ শক্তির পরিবর্তনটা বের করতে বলছে। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? দেখো আমাদের ফর্মুলাটা এখানে সলিউশনটা কি হতে পারে? ডি, আমরা কি জানি? ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আমার কি বের করতে বলছে? ডি ইউ বের করতে বলছে। তাহলে ডি ইউ ইজ ইকুয়াল টু আমার ডি ডাব্লিউ মাইনাস ডি ইউ। আমার ভ্যালুগুলো কি আছে? পরিবেশের উপর কাজ, পরিবেশের উপর 200 জুল কাজ সম্পাদনের জন্য, আচ্ছা। আর হচ্ছে পরিবেশ সময় থেকে এত শক্তি তাপ শোষণ করতেছে। তাহলে আমার এখানে দাঁড়াও, আচ্ছা সরি, এখানে ফর্মুলাটা একটু উল্টা লিখে ফেলছে, দুইটা ডি ইউ লিখে গেছে। ডি কিউ মাইনাস হচ্ছে ডি ডাব্লিউ। তাহলে হচ্ছে আমার কি 500 মাইনাস 200, ঠিক আছে। তাহলে ইজিলি আমাদের অ্যান্সার কত আসে? 300। সিম্পল অ্যান্সার, ঠিক আছে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তারপরেও সেম, এই যে দেখো আমাদের কৃতকাজ বের করতে বলছে এই ম্যাথটাতে, যে কৃতকাজ কত হবে, ঠিক আছে। এখানে দেখো 10 লিটার থেকে 2 লিটার হয়ে গেছে, তার মানে কি চেঞ্জ হয়েছে? আমাদের আয়তন চেঞ্জ হয়েছে। এখন আয়তন যদি চেঞ্জ হয়, আমরা ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পড়ছিলাম? পি ডিভি পড়ছিলাম না? পি ডিভি পড়লে এই যে দেখো আমাদের হচ্ছে পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার 1, আর হচ্ছে ডিভি কত? লিটার হয়ে গেল না? এখানে দুটোটা কি মানে কি বলে? এসআই তো নাই, তাই না? আমাদের জিনিসগুলোকে এসআই প্রকাশ করতে হবে। তো এসআই প্রকাশ করার জন্য আমাদের জাস্ট ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে গেছে। 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু কি? 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 কি প্যাসকেল, তাই না? আর হচ্ছে
আমাদের 1 লিটার ইজ ইকুয়াল টু কি 10⁻³ কি মিটার কিউব, সেই কারণে এই কনভার্সনটা আমরা করে নিছি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তারপরে এই ম্যাথগুলো আমাদের লাগতেছে না আপাতত। ও হ্যাঁ, এখানে জাস্ট হচ্ছে ফর্মুলাগুলো দিয়ে আমরা হচ্ছে হয়তো ডেল কিউ বের করতে হয় কীভাবে, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই। ডেল ইউ কীভাবে বের করবো, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই। কারণ কি আমাদের এখানে সিপি এবং সিভি এর ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখো আমাদের এখানে সিপি এবং সিভি এর ভ্যালুগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো আশা করি ওগুলোতে আমাদের প্যারা হবে না। তো আমরা নতুন টাইপে চলে যাই। ঠিক আছে, এই যে দেখো আমাদের যেটা একটা তোমাদেরকে বললাম সেটা একটা চলে আসছে, যে মোলার আপেক্ষিক তাপ আসলে কি। এই যে দেখো এদের সংজ্ঞাগুলো আমরা মনে রাখি, যে হচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন আমি বাড়াবো। মানে আমার কাছে 1 মোল গ্যাস আছে একটা পাত্রে, ধরো যে একটা পাত্রে 1 মোল গ্যাস আমি রাখলাম। ঠিক আছে, এটার তাপমাত্রা আমি কতটুকু বাড়াবো, 1 ডিগ্রি বাড়াবো। ঠিক আছে, 1 ডিগ্রি যে 1 একক বাড়াবো, যে কোনো 1 একক বাড়াবো। ঠিক আছে, 1 বাড়ালে আমার কি পরিমাণ তাপ লাগবে, 1 ডিগ্রি বাড়াইতে আমার কি পরিমাণ কি লাগবে, তাপ লাগবে, সেটাই হচ্ছে কি আমার মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, এখন এটা আমি স্থির তাপে যদি স্থির চাপে যদি করি, মানে আমি চাপটা যদি স্থির রেখে করি, তাহলে ওটা কি হয়ে যাবে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আমি যদি আয়তনটা স্থির রেখে করি, তাহলে কি হবে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা সিম্পল জিনিসগুলো একটু এখানে দেখে নিই। তাহলে আমাদের কি, এখন ধরো যে যদি স্থির তাপে হয়, তাহলে দেখো এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে। আমাদের যেই ফার্স্ট ফর্মুলাটা সেটা সেম থাকবে, তাই না? কারণ কি এখানে আমাদের ডিইউ ডিডাব্লিউ তিনোটাই সেম থাকবে। ঠিক আছে, কিন্তু স্থির আয়তনে যদি হয়, স্থির আয়তনে হলে কি হয় বলতো, স্থির আয়তন হলে আমাদের কৃত কাজ ইজ ইকুয়াল টু কি পিডিভি না। স্থির আয়তন মানে কি, এটা 0 না, তাহলে আমাদের ডিডাব্লিউ কি হয়ে যাবে, স্থির আয়তনে 0 হয়ে যাবে না। তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এখানে আমার যদি এটা 0 হয়ে যায়, তাহলে যে দেখো ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ হয়ে যায়। তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু আমার কি হয়ে যায়, স্থির আয়তনে বলো তো ডি ইউ। আর আমরা কি জানি, ডি কিউ ইজ ইকুয়াল টু কি সি ভি এন ডিটি, বুঝছো? সেই কারণে আমরা আমাদের যে অন্তস্থ শক্তিটা সেটাকে মোলার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দিয়ে লিখি, এবং এটাকে যে টোটাল যে কিউটা আছে, এই যে কিউ, সেটা হচ্ছে স্থির চাপে মোলার আয়তনটা লিখে। এই হচ্ছে পার্থক্যটা। কারণ হচ্ছে আমাদের স্থির আয়তনে যখন, তখন ডি ভিটা 0 হয়ে যায়, কৃত কাজটা থাকে না, সেই কারণে আমার যে টোটাল তাপ সেটা আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন হয়ে যায়। এখন অন্তস্থ একটা সিস্টেমের অন্তস্থ শক্তিও চেঞ্জ হয় না, অন্তস্থ শক্তি সবসময় সেম থাকে। সেই জন্য এই টেকনিকে আমরা অন্তস্থ শক্তিটা বের করতে পারি। কিন্তু যদি কৃত কাজ করে তাহলে অন্তস্থ শক্তি সেম থাকবে, কিন্তু এটার কি আরও তাপ লাগবে না, তখন হচ্ছে আমাদের সিপিটা ভ্যালুর উপর ডিপেন্ড করে। আশা করি হালকা একটা আইডিয়া পাইছো। হয়তো বা ডিপে ভালোভাবে সময় সংকলনের কারণে আমি বলতে পারতেছি না, তাও আসো এখন দেখো আমাদের কি কি জিনিস একটু মনে রাখতে হবে এখানে। সেটা হলো আমাদের সিপি থেকে সিভিটা বড়। সেটা কেন বড়, আমাদের একটা প্রুফের মাধ্যমে বইয়ে দেওয়া আছে। তো আমাদের অত কিছু লাগতেছে না অ্যাডমিশন টাইমে। এখন আমাদের যা জানতে হবে যে সিপি থেকে সিভিটা বড়, এবং এদের যে রেশিও সেটাকে আমরা কি বলি, গামা বলি। ঠিক আছে, এখন গামার হচ্ছে ভ্যালুগুলো আমার কাছে জানতে হবে। আমার যে গামার ভ্যালুগুলো সেগুলো কি কি, যদি এক পারমাণবিক গ্যাস হয় তাহলে 1.66, দ্বি পারমাণবিক গ্যাস হলে 1.41 এবং 3 পারমাণবিক গ্যাস হলে 1.33। ঠিক আছে, আর হচ্ছে আমাদের সিপি মাইনাস সিভি এটা যদি হয় তাহলে আর, এটার যে বিয়োগ ফলটা সেটা আর হয়, এবং সিভির সাথে আমার গামার সম্পর্ক হচ্ছে এইটা। ঠিক আছে, সিভি ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো। তো এইগুলো দিয়ে তো আমরা ম্যাথ বের করাটা আগেই করে ফেললাম। তো এখানে একটা ম্যাথ আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, স্থির চাপে 2 মোল গ্যাস আমাকে দেওয়া আছে, তার মানে এন এর ভ্যালু 2। ঠিক আছে, আমাদের এখানে তাপমাত্রা চেঞ্জ দেওয়া আছে, ডিটি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বৃদ্ধি করতে ক্যালোরি, তার মানে হচ্ছে ক্যালোরিকে আমাদের কিসে নিতে হবে, জুলে নিয়ে নিতে হবে না? তাহলে আমরা একটু আগেই আমরা শিখলাম যে ক্যালোরিকে আমরা কিভাবে জুলে নিব। ঠিক আছে, তাহলে একই পরিমাণ গ্যাস তাপমাত্রায় একই মাত্রায় বৃদ্ধি করতে কত জুল তাপ লাগবে, কত জুল তাপ আমাদের লাগবে। এখন আসি, তাহলে আমাদের কি বের করতে বলছে, আমাদের যে টোটাল তাপ,
ঠিক আছে, সেটা বের করতে বলছেন। এখন আসি আমাদের যে সিপি, এই যে দেখো আমাদের সিপি ইজ ইকুয়াল টু এটা আমরা তো বের করতে পারি, তাই না? তাহলে দেখো এখানে আমাদের টোটাল তাপ যেই ভ্যালুটা, সেটা যদি আমরা কিউভি বের করতে চাই তাহলে এন সিভি ডেল টি, ঠিক আছে? তারপরে আমরা যদি এখানে সিভি আর এটা সম্পর্কটা আমরা জানি না, এটা আমরা একটু আগে দেখলাম, তো আমরা জাস্ট এখানে বসাই দিয়ে আমরা ভ্যালুটা জাস্ট ইনপুট দিছি। কারণ হচ্ছে কি আমরা একটু এখানে দেখলাম না, এই যে দেখো এখানে সিপি ইজ ইকুয়াল টু আমরা কি দেখলাম, এটা বের করে নিলাম না? তাহলে দেখো এখানে সিভি ইজ ইকুয়াল টু কি, আমরা এইটা সিভি, তার মানে সিপি ইজ ইকুয়াল টু সিভি ইজ ইকুয়াল টু কি হবে, সিপি মাইনাস আর, সিপি মাইনাস আর বসাইছি, তারপরে জাস্ট ভ্যালু ইনপুট, আর কিছু না, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলো আসে টুকটাক, এগুলো আমাদের লাগবে না। এখন আসে আমাদের তাপগতীয় প্রক্রিয়াগুলো আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? তাপগতীয় প্রক্রিয়াগুলো তোমরা আদর্শ গ্যাসেও পাবা। তো আমাদের কয় ধরনের প্রক্রিয়া আছে? 4 ধরনের: সমুষ্ণ, রুদ্ধতাপীয়, সম আয়তন এবং হচ্ছে কি সমচাপীয়। এই 4টা আমাদের একটু জানতে হবে। এখন এই 4টার মধ্যে আমাদের যেহেতু বললাম যে এই চ্যাপ্টারের থিওরিগুলো একটু ইম্পর্টেন্ট, থিওরিগুলো আসতে পারে, জন্য এই চ্যাপ্টারগুলি কী কী ইনফরমেশন আমাদের লাগবে সেই ইনফরমেশনগুলো আমি বলে দিচ্ছি, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? প্রথমে দেখো আমাদের সমষ্ণ মানে কি। সমষ্ণ মানে হচ্ছে আমাদের ডেল টি, যেটা মানে আমাদের তাপমাত্রার যে পরিবর্তনটা সেটা 0 হবে, সেটার কোনো পরিবর্তন হবে না। এখন তাপমাত্রার পরিবর্তন হইলে আমাদের অভ্যন্তরীণ শক্তিটাও ধ্রুবক হবে, ঠিক আছে? এটা এখন কোথায় থেকে বলতেছি যে ভাইয়া তাপমাত্রার পরিবর্তন হলে অভ্যন্তরীণ শক্তি 0, আর এটা আপনি বললেই বিশ্বাস করবো না? এটা হচ্ছে আমাদের ইউ সমানুপাতিক টি, এটা একটা ফর্মুলা বইয়ে দেওয়া আছে, এবং এটাকে আমরা বলি যে মেয়রের প্রকল্প। কি বলি? মেয়রের প্রকল্প, ঠিক আছে? তো আমরা মেয়রের প্রকল্প অনুযায়ী জানি যে আমাদের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। তো তাপমাত্রা বাড়াইলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমাইলে অভ্যন্তরীণ শক্তি কমবে। এখন এখানে আমাদের কি তাপমাত্রা 0, তাপমাত্রার পরিবর্তনটা 0, তার মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কি হবে? 0 হবে, তার মানে ডি কিউ, ঠিক আছে? এখানে তারপর দেখো এখানে মেয়রের প্রকল্প ভাইয়া লিখে দিলাম, ঠিক আছে? তার মানে আমাদের হচ্ছে টি এবং ইউ এই দুটার ভ্যালু চেঞ্জ হবে না, এই দুটার ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? মানে এখানে ওদের যে পরিবর্তনটা সেটাই শুধু 0 হবে, ঠিক আছে? তাহলে আমাদের যে ফর্মুলাটা আছে ডি ইউ ডিভি, আমাদের এই যে ফর্মুলাটা আছে, দেখো আমাদের ফর্মুলাটা কি, ডি ইউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, না এটা না? এখন যে দেখো আমাদের ডি ইউটা 0 হয়ে যাচ্ছে এখানে, কিসের ক্ষেত্রে? সমষ্ণর ক্ষেত্রে, তাই না? তাহলে আমাদের এখানে আমরা কি বলতে পারি? সমষ্ণর ক্ষেত্রে যেই কৃত কাজটা, ঠিক আছে, যে কৃত কাজ সম্পূর্ণই আমার কি তাপশক্তিতে রূপান্তরিত হয়, বা বলতে পারি যে সম্পূর্ণ তাপশক্তি যেটা আমরা দিচ্ছি সেটা সম্পূর্ণই কিসে পরিণত হচ্ছে? কাজে পরিণত হচ্ছে। তাহলে এই টাইপের থিওরি আসতে পারে যে কোন প্রক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন আমার কৃত কাজে রূপান্তরিত হচ্ছে সমষ্ণতে। কেন? কারণ এখানে আমাদের টেম্পারেচারটা ফিক্সড, টেম্পারেচার ফিক্সড হলে আমাদের অভ্যন্তরীণ শক্তিটা ফিক্সড। বুঝে আসছে? আচ্ছা, এখন আসি এটা আমাদের সমষ্ণটা আমাদের কোন সূত্রকে ইন্ডিকেট করে, এটাও আসতে পারে যে আমাদের তাপগতিবিদ্যার কোন সূত্রকে ফলো করে? বয়েলের সূত্রকে, ঠিক আছে? এই যে আমাদের বয়েলের সূত্র ফলো করে, ঠিক আছে? আর এখানে কি ডি ডাব্লিউ না, ডি ডাব্লিউ হলে আমরা কি বলতে পারি? পি ডিভি, এটাও লিখতে পারি। সে কারণে এই যে দেখো ভাই লিখে দিয়েছি, ঠিক আছে? এখন আসি আমাদের গ্রাফগুলো। এই যে দেখো আমাদের এই যে পুরো একটা গ্রাফ থাকে না, প্রত্যেকটা টেম্পারেচারের জন্য আমরা আলাদা আলাদা লাইন পাই, ঠিক আছে? এবং এই যে গ্রাফটা আসলো সেই গ্রাফটা কি? আয়তাকার অধিবৃত্ত। পিভি গ্রাফটা কিরকম? আয়তাকার অধিবৃত্ত, সেটা আমাকে মনে রাখতে হবে। পিভি গ্রাফটা কিরকম? পিভি গ্রাফ আয়তাকার অধিবৃত্ত, ঠিক আছে? এখন আসি আয়তাকার অধিবৃত্ত আসলাম, তাহলে দেখো এখানে প্রত্যেকটা লাইন এক একটা টেম্পারেচার আমাকে ইন্ডিকেট করতেছে, T1 T2 T3। এখন কোনটা বড় কোনটা ছোট সেটা কিভাবে বুঝবো? এই যে দেখো T1টা সব থেকে ছোট, T2টা বড়, T3টা একদম বড়। এখন এটা ভাই আপনি বললেন তাই বিশ্বাস করবো না, এটা আমি বললাম বা আমি ভুলে যেতে পারি, ঠিক আছে? আমি অনেক সময় ভুলে যাই যে জিনিসটা কোনটা বলো। আচ্ছা তোমরাও ভুলে যেতে পারো, তো ট্রিকটা শিখাই দিই যে কিভাবে মনে রাখবা, ঠিক আছে? তো চলো, সাপোজ দেখো আমার এই গ্রাফগুলো আছে, ঠিক আছে?
আমার এই 3টা গ্রাফ দেওয়া আছে। তো আমি কি করব, পিভি গ্রাফ অবভিয়াসলি আমি কি করব, একটা কনস্ট্যান্ট দাগ টেনে নিব। এখন আমি যদি দাগটা টেনে নিই তাহলে কি হবে, আমি একটু এগুলোতে কিছু ভ্যালু দিয়ে দিই আমার বোঝার জন্য। তাহলে এইটা একটা ভ্যালু হবে ধরো যে 5, এটা একটা ভ্যালু 10, এটা একটা ভ্যালু 15, ঠিক আছে। আর এখানে আমি একটা ভ্যালু ধরে নিলাম 10। এখানে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে এরকম। এখন দেখো আমার যদি 5 এবং 10 গুণ করি কত হয়, 50। 10 এবং 10 গুণ করি 100। 15 এবং 10 গুণ করলে 150। তাহলে কোন ভ্যালুটা বেশি, এটা বেশি না সব থেকে, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমাদের উপরেরটা কি, এটা T1, এটা T2, এটা T3। তাহলে 150 মান কার জন্য আসতেছে, এটার জন্য না, তাহলে এটা সব থেকে বড়, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের T2, T3, ঠিক আছে। এখন বললো যে ভাইয়া আপনি গুণ করলেন কেন, গুণ করার কারণটা কি? আচ্ছা, গুণ করার কারণটা তাহলে তোমাদেরকে একটু বলি। গুণ করার কারণটা হচ্ছে এই যে দেখো আমাদের ফর্মুলাটা কি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি না। তাহলে আমি যদি পিভি সমানুপাতিক টি লিখি আমার সমস্যা আছে? সমস্যা নাই, তাই না? কারণ এই দুটোকে আমি কনস্ট্যান্ট ধরে নিলাম, ঠিক আছে। তাহলে চিন্তা করো আমার যদি পি এবং ভি এর গুণফল করি তাহলে সেটা কার সমানুপাতিক হবে, টি। তার মানে পিভির গুণফলটা যদি বাড়ে আমার টি বেশি, পিভির গুণফল যদি কমে তাহলে আমার টি কম। এই যে দেখো, সেই জন্য আমি পি এর ভ্যালু এবং ভি এর ভ্যালুটা গুণ করে যেটার ভ্যালু বেশি আসতেছে যে ওই পয়েন্টে একটা ফিক্স পয়েন্ট করে নিছি, সেই পয়েন্টে যেটার ভ্যালু বেশি আসে সেটা টেম্পারেচারও বেশি হবে। এরকম করে আমরা গ্রাফ কোনটা বড় কোনটা ছোট এই টাইপের যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা ইজিলি মনে রাখতে পারবো, ঠিক আছে। বা আমরা যদি ভুলেও যাই বের করে নিতে পারবো, ঠিক আছে। তারপরে আসি আমাদের এই সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের ফর্মুলাটা কি, ডিরেক্ট আমরা এটা মনে রাখবো। এটা প্রমাণ আমাদের প্রমাণটা হচ্ছে রিটার্নের জন্য হালকা দেখে নিতে পারো, কিন্তু ওটা আপাতত এমসিকিউতে লাগে না, ঠিক আছে। তো আমাদের জাস্ট ফর্মুলা হচ্ছে এটা, W ইজ ইকুয়াল টু nRT ln V, মানে V হচ্ছে কি ফাইনাল, মানে হচ্ছে শেষ আয়তন, আর হচ্ছে আমাদের এটা হচ্ছে আদি আয়তন, ঠিক আছে। তো এখানে লেখা আছে সব। আচ্ছা, তারপরে দেখো আমাদের রুদ্ধতাপীয়টাতে আসি। রুদ্ধতাপীয়টা দেখো, রুদ্ধতাপীয় কি, আমাদের তাপমাত্রার পরিবর্তনটা 0 হবে, ঠিক আছে। রুদ্ধতাপীয়তে কি চেঞ্জ হবে, 0 হবে। দেখো তাপমাত্রার পরিবর্তনটা 0 হবে। এখন তাপমাত্রার সাথে আমাদের কিসের সম্পর্ক আছে বলো তো? তোমরা লাস্টের দিকে হয়তো পড়ছো, এখন সামনে আমরা আবার পড়বো, তাও একটু বলে নিই যে আমাদের তাপমাত্রার সাথে আমাদের তাপমাত্রার ফর্মুলাটা হচ্ছে ds/T। এটা কিসের সম্পর্ক, সরি উল্টা লিখলাম। ds is equal to dq/t। তার মানে t1/t যদি কনস্ট্যান্ট হয় আমার ds সমানুপাতিক কি, dq না। তার মানে আমাদের dqটা কিসের সমানুপাতিক হচ্ছে, এনট্রপির সমানুপাতিক হচ্ছে। তাহলে দেখো আমাদের dq যদি 0 হয় তাহলে আগেরটার মধ্যে কি 0 হয়ে যাবে, এনট্রপি 0 হয়ে যাবে। তাহলে আমাদের দেখো এনট্রপিটা 0 হয়ে গেল। তাহলে এনট্রপি যদি 0 হয়ে যায় তাহলে আমাদের dqটা 0 হয়ে যাচ্ছে। এখন যদি dq 0 হয় তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়ে যায়, dq ইজ ইকুয়াল টু dw প্লাস du না। তাহলে আমাদের কোনটা 0, আমাদের d এটা 0 হয়ে যায়। তাহলে মানে d এটার সাথে মাইনাস du, এই ফর্মুলাটা না, এই ফর্মুলাটা আমাদের চলে আসে। এখন এখানে যে মজার ব্যাপারটা ঘটে সেটা হলো এই যে দেখো আমাদের যদি রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে, কারণ কি আমাদের ফর্মুলাটা কি আসলো দেখো, dw ইজ ইকুয়াল টু কি pdv ইজ ইকুয়াল টু মাইনাস du আসছে, তাই না? মানে আমি যদি duটা বাড়াই তার মানে কি হবে, আমার সংকোচন হবে, কারণ কি মাইনাস সাইন আছে, v সংকোচন হবে, আয়তন সংকোচন হবে। আর যদি আমার duটা কমে আমার আয়তন প্রসারণ হবে, আয়তন সংকোচন আয়তন প্রসারণ, ঠিক আছে। এটা কেন হচ্ছে, জাস্ট বিকজ অফ দিস মাইনাস, ক্লিয়ার? তো এখানে সেই হাবিজাবি কথাগুলো লেখা আছে। এখন কোন একটা প্রক্রিয়া কোন ধরনের প্রক্রিয়া হচ্ছে সেটার জন্য কিছু কি পয়েন্ট আছে, ঠিক আছে। যেমন আমি এখানে বলতে ভুলে গেছি, সেটা হলো আমার হচ্ছে এই তো দেখো ধীর প্রক্রিয়া, আমার সমষ্ণটা হচ্ছে একটা ধীর প্রক্রিয়া ছিল, কিন্তু আমার যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সেটা হচ্ছে আমার দ্রুত প্রক্রিয়া এবং একটা হঠাৎ প্রক্রিয়া, ঠিক আছে। যেমন আমার যে টায়ারের দুইটা প্রবলেম আসে, ঠিক আছে, যে একটা টায়ারের মধ্যে কিছু
মানে গাড়ির টায়ারের মধ্যে কোন প্রক্রিয়া সংঘটিত হয়। এখন এখানে প্রশ্নটা দুইভাবে আসে, একটা হচ্ছে গাড়ির টায়ারের মধ্যে কোন ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়, আরেকটা হচ্ছে গাড়ির টায়ার যদি হঠাৎ ফেটে যায় কোন প্রক্রিয়া সম্পন্ন হয়। যদি হঠাৎ ফেটে যায় তাহলে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আর যদি গাড়ির টায়ার নর্মালি চলতে থাকে তাহলে ওখানে কি আয়তন চেঞ্জ হয় না, সম আয়তন প্রক্রিয়া। আশা করি এই দুটো জিনিস ক্লিয়ার হয়েছে, এই দুটো জিনিস আসে আমাদের। তারপরে আসি এখানে আমাদের যে এই ঢালটা আসে, ঠিক আছে, আমাদের যে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল এবং আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালের মধ্যে সম্পর্কটা কি, মাইনাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ঢাল। তো এখন তোমাকে যদি সমষ্ণ প্রক্রিয়ার ঢালের ভ্যালু দেওয়া থাকে, তুমি কি রুদ্ধতাপীয়, তোমাকে বললো যে একটা হচ্ছে ধরো যে অক্সিজেনের আচ্ছা এখানে অক্সিজেনের সমষ্ণ প্রক্রিয়ার ঢাল হচ্ছে প্রক্রিয়ার ঢাল 1.3, তাহলে এটার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল কত? কি করবা, জাস্ট অক্সিজেন কি দ্বিআণবিক গ্যাস না, তার মানে দ্বিআণবিক গ্যাসের আমার ভ্যালু কত ছিল, গামার ভ্যালু কত ছিল, গামার ভ্যালু হচ্ছে 1.4 ছিল মনে হয়, তাই না? 1.4 মোস্ট প্রবাবলি, হ্যাঁ 1.4। তাহলে এই যে দেখো, তাহলে আমার কি হবে, এটা ঢালের সাথে আমার সম্পর্ক ডি এটা ইজ ইকুয়াল টু মাইনাস গামা পি/ভি, এটা হচ্ছে আমার 1.3 আর এটা হচ্ছে আমার মাইনাস 1.4। তাহলে ইজিলি এই দুটার গুণফল আমরা করে ফেললেই আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। এখন এটা আমাদের হ্যান্ড ক্যালকুলেশন নর্মাল। আচ্ছা, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে সম আয়তন এবং হচ্ছে আমাদের কি আছে, আচ্ছা এখানে কৃতকাজের ফর্মুলাটা বলতে ভুলে গেছি। এখানে যে কৃতকাজটা আছে, এখানে কৃতকাজের এই জায়গাটা থেকে, ঠিক আছে, এই জায়গাটা থেকে যদি আমাদের একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট ছিল, কিন্তু অ্যাডমিশনে এই জায়গাগুলোর ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ফর্মুলা দিয়ে ম্যাথ আসার পসিবিলিটি খুবই কম। কারণ কি, কারণ হচ্ছে এই দেখো এখানে হচ্ছে গামার ভ্যালুগুলো আছে, ঠিক আছে, মানে এই ফর্মুলাগুলো দিয়ে, ঠিক আছে। গামার ভ্যালু যখন পাওয়ারে আসে, এখন পাওয়ার ক্যালকুলেশন করাটা খুবই টাফ, তো খুব কম আসার চান্স, ঠিক আছে, আসতে পারে কিন্তু খুব কম। আর আমাদের এই দুইটা ফর্মুলা একটু মনে রাখবা, কৃতকাজের ফর্মুলা ডিরেক্ট, তো এগুলো আর বলতেছি না, ঠিক আছে। তারপরে আসি, এই দেখো আমাদের সমচাপে কি হয়, কৃতকাজ সেম, এখানে এনআরটি হয় যেটা নর্মাল, এখানে কিছু চেঞ্জ হয় না, কিন্তু সম আয়তনে আমার হচ্ছে কি ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, কারণ কি ডি ভি ইজ ইকুয়াল টু 0, তো আলটিমেটলি আমাদের কি এই জিনিসগুলো ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ হয়ে যায়। মানে এখানে যে আমি এই প্রক্রিয়ায় যে যতই তাপ দিক না কেন, সবগুলো তাপ কিসে পরিণত হবে, অন্তস্থ শক্তিতে পরিণত হবে, এখানে কোনো কাজই করবে না, ঠিক আছে। তারপরে আসি ম্যাথগুলো, হয়তো আমাদের এখানে সিম্পল বয়েলের ফর্মুলা দিয়ে ম্যাথ আসবে। এই যে দেখো সিম্পল বয়েলের ফর্মুলা দিয়ে ম্যাথ আসবে, যে আমাদের পিভি P1 V1 দেওয়া থাকবে, P2 দেওয়া থাকবে, V2 বের করতে বলতে পারে, ঠিক আছে। এই টাইপের বয়েলের সূত্রের ম্যাথ আসবে, আর কিছু এখানে আসার পসিবিলিটি খুবই কম, ঠিক আছে। তো কৃতকাজের ম্যাথটা অত বেশি ইম্পর্টেন্ট না, এখানে আসি। হ্যাঁ, তারপরে এখন আমরা হচ্ছে আমাদের লাস্টের 2-3টা কনসেপ্টে চলে আসছি। আচ্ছা, এখন আমরা কি পড়বো, তাপ ইঞ্জিন পড়বো, ঠিক আছে। এখন তাপ ইঞ্জিন, আর এরপরে মনে হয় আছে আমাদের এন্ট্রপি, আর হচ্ছে কি বলে রিফ্রিজারেটর, ঠিক আছে। তাপ ইঞ্জিন কি আসলে, তাপ ইঞ্জিনে সিম্পলি আমাদের যে ডায়াগ্রামটা দেখো, আমাদের একটা তাপ উৎস থাকবে, যেটা হচ্ছে কি এখানে এইচ মানে হচ্ছে হাই টেম্পারেচার, এল মানে লো টেম্পারেচার। এটা আমি মনে রাখার জন্য এইভাবে শিখছিলাম আর কি, আমিও স্টুডেন্টদেরকে তাই বলি যে হাই টেম্পারেচারের যে তাপ উৎস আছে সেটার তাপ কি তাপ দিবে, হাই, তাহলে কি ওখানে তাপটাও হাই, কিউ এইচ। তারপরে ওখান থেকে যদি আমি নিচে আসি, তাহলে কি মানে আমি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় নামতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে, একটা কাজ ছেড়ে দিতে হবে, বা একটা অংশের তাপমাত্রা ছেড়ে দিতে হবে। মানে হচ্ছে দেখো আমার কাছে 100 জুলের একটা তাপ উৎস আছে, আমি এখন নিচের টেম্পারেচারে নামতে গেলে আমার 80 জুল করতে হবে, এটা হচ্ছে আমাদের, তারপর কিউএল, এটা হচ্ছে কিউএইচ, তাই না। তাহলে আমার এখান থেকে এখানে আসতে গেলে আমার কিছু জিনিস ছেড়ে দিতে হইলো না, 20 জুল ছেড়ে দিতে হইলো না, এই 20 জুলই হচ্ছে আমার কৃত কাজ, ঠিক আছে। এই 20 জুলে আমার কি কৃত কাজ, ঠিক আছে। তাহলে এই যে সিস্টেমের কারণে আমার এখানে
যেটা আসে এটা হচ্ছে আমাদের সিস্টেমের ইফিসিয়েন্সিটা কত, ইঞ্জিনের দক্ষতা কত। তাহলে দক্ষতা ইজ ইকুয়াল টু কি, আমার আমার হচ্ছে কৃত কাজ মানে হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে আমি কতটুকু করে ইনপুট দিচ্ছি সেটা। তাহলে এখানে ডাব্লিউর ভ্যালুটা কত, আমার কিউ এইচ মাইনাস কিউ এল ডিভাইড বাই হচ্ছে কিউ এইচ। ঠিক আছে, কারণ কি এখানে কিউ এইচটাই কি ইনপুট না, এটা কিউ এইচটা কি ইনপুট জিনিস, আর আমি পাচ্ছি জিনিস কি এটা আউটপুট হিসেবে পাচ্ছি, তাই না? তো আমার কি বলে, আমরা যখন এটা ক্যালকুলেট করি, কর্মদক্ষতা ক্যালকুলেট করি, তখন কি করি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এটা দিয়ে আমরা রেশিওটা পাই। তো সেম জিনিসই আমরা করলাম এখানে, তাহলে 1 মাইনাস কিউ এল বাই কিউ এইচ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ইটার ফর্মুলা, কিসের ক্ষেত্রে, তাপ গ্রাহকের তাপ ইঞ্জিনের ক্ষেত্রে। সিম্পল না? এখন তোমার আসি, যদি প্রত্যাবর্তী ক্রিয়া হয়, যদি কি হয়, প্রত্যাবর্তী ক্রিয়া হয়, যদি প্রত্যাবর্তী ক্রিয়া বা কার্নো ইঞ্জিন হয়, কি হয়, কার্নো ইঞ্জিন। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি জানো, কিউ সমানুপাতিক টি, তো আলটিমেটলি কিউ এইচ বাই কিউ এল ইজ ইকুয়াল টু টি এইচ বাই টি এল, এটা লিখতে পারি। তাহলে আমার কর্মদক্ষতার ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায় প্রত্যাবর্তীর জন্য, এখানে আমরা কি লিখতে পারি, টি এল বাই টি এইচ। ঠিক আছে, কিন্তু যদি অপ্রত্যাবর্তী ক্রিয়া হয় তাহলে এটা আমরা কি লিখতে পারি না। ঠিক আছে, এই তো এখানে আমরা লিখতে পারি না। ঠিক আছে, যদি প্রত্যাবর্তী বা কার্ণ হয় শুধু সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ছোট্ট একটা ইনফরমেশন, বাট মাথায় রাখলে বেটার। তারপরে আসি, দেখো আমাদের কিউ টু 0 হওয়া সম্ভব না, সেই জন্য হচ্ছে আমাদের কি এটাটা কখনো 1 হওয়া পসিবল না। ঠিক আছে, তো এখানে আমাদের সিম্পল ম্যাথগুলোই আসে। এই যে দেখো, এখানে আমাদের কার্নো ইঞ্জিনে এত জুল তাপ আছে, গ্রহণ করে, এটা ছাড়ে, তাপ বর্জন করে। তাহলে ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজ এবং দক্ষতা বের করো। এখন সম্পাদিত কাজ কি হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমার এটা, তার মানে 1000। সিম্পল না? হ্যাঁ, 1000ই তো আসে। ঠিক আছে, আমাদের এখানে তাহলে কৃতকাজ বের হয়ে গেল, এই দেখো 1000 চলে আসছে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের ডাব্লিউ কত বের হয়ে গেল, আর হচ্ছে আমাদের কি বের করতে বলছে, কর্মদক্ষতা। এখন কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু আমাদের কি 1 মাইনাস হচ্ছে 2400 ডিভাইড বাই 3400। ঠিক আছে, জাস্ট অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আমাদের এখান থেকে তাপ ইঞ্জিন থেকে এই টাইপের প্রবলেমগুলোই আসে। এখন কার্নো ইঞ্জিন, ঠিক আছে, কার্নো ইঞ্জিন আমাদের একটা বিশেষায়িত ইঞ্জিন। এই কার্নো ইঞ্জিনটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তী ক্রিয়া। ঠিক আছে, মানে যেখান থেকে শুরু হয় সেখানেই ফিরে আসে। ঠিক আছে, এবং এর মোস্ট প্রবাবলি এর এন্ট্রপিও প্রত্যাবর্তী ক্রিয়ার এন্ট্রপি 0 হয়। ঠিক আছে, প্রত্যাবর্তী ক্রিয়াগুলোর এন্ট্রপি 0 হয়। আচ্ছা, এখন আসি, কার্নো ইঞ্জিন একটা প্রত্যাবর্তী ক্রিয়া, সেই কারণে আমাদের এই রেশিওটা আমরা মেনটেন করতে পারি। এবং কার্নো ইঞ্জিনের কয়টা ধাপ আছে, এই প্রশ্ন আসতে পারে থিওরিতে, 4টা ধাপ আছে। প্রথম ধাপটা কি, প্রথম ধাপটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রসারণ, দ্বিতীয়টা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এবং তৃতীয়টা হচ্ছে সমষ্ণ সংকোচন, এবং চতুর্থটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। ঠিক আছে, তাহলে 4টা ধাপ আমাদের ক্লিয়ার। এখানে দেখো, তাহলে প্রথম ধাপে আমাদের কি সমষ্ণ প্রসারণ, তার মানে কি টি ফিক্সড, এখানে যে টি হবে এই পুরো লাইনে টির ভ্যালুটা সেম হবে। তারপরে এই পুরো লাইনে রুদ্ধতাপীয় না, তার মানে এখানে যে টিটা হবে এই লাইনে কিন্তু পুরোটা টি ফিক্স না, তার মানে এই পয়েন্টে দেখো টি এইচ লিখছি, এই পয়েন্টে টি এল লিখছি, কারণ এটা কি রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় তো কি ফিক্স থাকে, তাপ ফিক্স থাকে, নট তাপমাত্রা, এটা মনে রাখতে হবে আমাদের। তারপরে আসি, এই জিনিসগুলো এগুলো জাস্ট বেসিক ইনফরমেশন, এগুলো থিওরিতে আসতে পারে, জাস্ট সেই জন্য বলে দেওয়া। ঠিক আছে, যে তৃতীয় ধাপে যে টি ফিক্সড আর ইয়াতে হচ্ছে তাপ ফিক্সড। ঠিক আছে, এবং এখানে টোটাল কতটুকু কাজ সম্পাদন হয়েছে, ঠিক আছে, এটা যদি জানতে চাই, সেটা হচ্ছে এদের যে ক্ষেত্রফল আছে না, সেই ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে একটা কার্নো ইঞ্জিনে টোটাল ক্ষেত্রফলটা কি, কৃতকাজ যদি আমাকে বের করতে বলে, কৃতকাজটা হবে এই যে ক্ষেত্রফলটা আছে, আবদ্ধ ক্ষেত্রফল, সেটার সমান। ঠিক আছে, এই যে এখানে আমাদের কার্নো ইঞ্জিনের ছোট্ট একটা ম্যাথ, আমাকে টি এর ভ্যালু, টি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে, টি টুর ভ্যালু, টি এইচ এর ভ্যালু দেওয়া আছে, এটা টি এল, এটা টি এইচ, সিম্পলি আমি জাস্ট কর্মদক্ষতা বের করে ফেলতে পারি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই আশা করি। প্রত্যাবর্তী ক্রিয়া এগুলো আমাদের জানা জিনিস। হ্যাঁ, তারপরে আসে হচ্ছে আমাদের রেফ্রিজারেটর। এখন রেফ্রিজারেটর কি করে, কার্নো ইঞ্জিনে, কার্নো ইঞ্জিন বলছি, তাপ ইঞ্জিনের উল্টা কাজটা করে। এখন ওর কি করে, রেফ্রিজারেটর করে হচ্ছে
আমরা তাপ ইঞ্জিনে কি করছি, TH থেকে টি লোতে নামছিলাম, তাই না? কিন্তু কার্নো ইঞ্জিন করে উল্টাটা, ও কি করে, ও হচ্ছে টি ও কি করে, ও হচ্ছে TL থেকে TH এ যাবে। এখন ধরো যে 80 জুল এইখানে 100 জুলে যাইতে হবে ওর, তাহলে কি ও যাইতে পারবে যদি এক্সট্রা কিছু না দেয়? হ্যাঁ, এখানে এক্সট্রা কিছু দিতে হবে, সেটা হচ্ছে 20 জুলের দিলে তাহলে কি ও 100 জুলে পৌঁছাতে পারবে। এই জুলটা কি কৃত কাজ, তার মানে এর আগেরটাতে কি হচ্ছিল, তাপ ইঞ্জিনে কাজটা পরিবেশের উপরে হচ্ছিল, তাই না? মানে পরিবেশে ছেড়ে দিচ্ছিল এই যে তাপটা, ঠিক আছে? এখন পরিবেশ থেকে নিচ্ছে কোন তাপটা, এই তাপটা, ঠিক আছে? বুঝতে পারছো আমার তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের মধ্যে পার্থক্যটা? ঠিক আছে, তাহলে যে দেখো ও ইনপুট দেয় কোনটা, এই সিস্টেমটা ইনপুট নেয় হচ্ছে এই ডাব্লিউটা, ইনপুট আকারে নেয়, ও আউটপুট দেয় হচ্ছে টিএইচটা, কিউএইচটা, ঠিক আছে? তো এখন আসি আমরা, হ্যাঁ, তারপরে আসি আমাদের রেফ্রিজারেটর কাহিনীটা, আশা করি বুঝছো। তাহলে এখানে ডাব্লিউটা কি হবে, আর কিউএইচ মাইনাস কিউএল, ঠিক আছে? কিউএইচ মাইনাস কিউএল, এটা হচ্ছে আমার ডাব্লিউ। তাহলে এখানে আমাদের কি আউটপুট আকারে আমরা কি পাই, কিউএইচটা পাই, আর ইনপুট কি দিই আমরা, ডাব্লিউটা ইনপুট আকারে দিই সিস্টেমে। তাহলে আমাদের এখানে সহগটা কি হয়ে যায়, এই যে এখানে কে ইজ ইকুয়াল টু কি, আউটপুট বাই ইনপুট, আউটপুট কি কিউএইচ, আর এখানে হচ্ছে ডাব্লিউ। তো আমাদের কিউএইচ তো থাকেই, এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, কিউএইচ মাইনাস কিউএল, এটাই হচ্ছে আমাদের কি কার্যকর সহগ। এখানে কার্যকর সহগ আর ওখানে কি কার্যক্ষমতা, ঠিক আছে? তাপ ইঞ্জিনে এই দুটো বেসিক পার্থক্য। এখন এখানে একটু ইনফরমেশন আছে, কে এর ভ্যালুটা মোস্ট প্রবলি 0.2 থেকে 0.6 এর মধ্যে হয়, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তারপর জাস্ট হচ্ছে আমাদের সিম্পল ফর্মুলা, এই যে দেখো আমাদের হচ্ছে ডাব্লিউ দেওয়া আছে, কিউ দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, কিউ দেওয়া আছে, কে এর ভ্যালু বের করতে হবে, সিম্পল ফর্মুলাগুলো। তো এখানে তেমন কঠিন ভাইয়া, যে প্রথমেই বললাম যে মানে এখানে জাস্ট হচ্ছে তোমাকে ভ্যালু দিয়ে থাকবে, ডিরেক্ট ম্যাথ, এখানে কোনো কঠিন ম্যাথগুলো নাই, ঠিক আছে? তারপরে আসি, এখানে ওগুলো তো দেখাইলাম রেফ্রিজারেটর। হ্যাঁ, তারপরে আসি এন্ট্রপি, আমাদের আজকের মোস্ট প্রবাবলি এটা লাস্ট টপিক, এরপরে আর কোনো টাইপ নাই। তো এই যে দেখো এন্ট্রপি, এখন এন্ট্রপির ফর্মুলাটা আমরা এটা জানি, তাই না? যে এন্ট্রপির ফর্মুলাটা আমরা কি, এন্ট্রপির ফর্মুলা ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, ঠিক আছে? এখন এই এন্ট্রপিটা আসলে দুইভাবে হয়, কারণ কি তাপের পরিবর্তনটা দুইটা অবস্থার উপর ডিপেন্ড করে। এটা যদি তোমরা 9-10-এ তাপের একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারটা পড়ো তাহলে বুঝবা যে আমাদের তাপটা দুইভাবে ব্যয় হয় কোন একটা পদার্থে যদি দিই, একটা হচ্ছে ওর তাপমাত্রার পরিবর্তন করে, আর একটা হচ্ছে কি ওর অবস্থার পরিবর্তন করে। তাহলে যদি তাপমাত্রার পরিবর্তন করে তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, এম এস ডেল থিটা, ঠিক আছে? আর যদি আমাদের অবস্থার পরিবর্তন করে তাহলে এম এল ভি, ঠিক আছে, সুপ্ত তাপ দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো দুইটার ক্ষেত্রে যদি আমাদের তাপ চেঞ্জ হয়, তাপের ফর্মুলা চেঞ্জ হয়, তাহলে আমাদের এন্ট্রপির ফর্মুলাটাও চেঞ্জ হবে। সেই জন্য এখানে আমাদের দুইটা ফর্মুলা শিখতে হবে। এই যে দেখো এখানে আমরা একটু লিখে দিয়েছি যে আমাদের কোন পদার্থের এন্ট্রপি সব থেকে বেশি, গ্যাসের, তারপর লিকুইডের, তারপর সলিডের, ঠিক আছে? এন্ট্রপির একক মনে রাখতে হয়, রুদ্ধতাপীয়তে এন্ট্রপি 0, এটা 0, ঠিক আছে? এখন দেখো আমাদের বস্তুর তাপটা দুইভাবে কাজ হয়, একটা তাপমাত্রার পরিবর্তন আর একটা কি অবস্থার পরিবর্তন। তাহলে তাপমাত্রার পরিবর্তন হলে আমাদের ফর্মুলাটা কি, এমএস ডেল থিটা, আমরা এখানে ডিটি লিখে লিখছি, আর এটা হচ্ছে আমাদের সুপ্ততাপ দিয়ে, এটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ততাপ, এটা হচ্ছে আমাদের ঘনীভবনের সুপ্ততাপ, ঠিক আছে? তাহলে আমাদের যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে এন্ট্রপি হবে হচ্ছে আমাদের এই ফর্মুলা। তাহলে কি আমাদের ফর্মুলাটা হচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু এম এল ভি ডিভাইডেড বাই টি, ঠিক আছে? আর যদি আমাদের কি হয়, এটা হচ্ছে অবস্থার পরিবর্তন, অবস্থার চেঞ্জ, ঠিক আছে? আর ডেল ইজ ইকুয়াল টু এম এস এল এন T2 বাই T1 মোস্ট প্রবাবলি, ঠিক আছে? তো এই দুটো হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের কারণে, আর একটা হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তনের কারণে, ঠিক আছে? অবস্থা এখানে দুটোটা সেম ফর্মুলা দিয়ে দিয়েছে, এটা কাটে দাও, আমাদের ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে?
আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের ফর্মুলাগুলো গেল। কার্নো ইঞ্জিন হচ্ছে আমাদের টোটাল এন্ট্রপি চেঞ্জ 0। এই দেখো এটা একটা বেসিক ম্যাথ আছে, সেটা আমি তোমাদেরকে বলি যে কোনো একটা -5 ডিগ্রিকে 5 কেজি বরফকে 105 ডিগ্রি সেলসিয়াসে নিতে কতটুকু এন্ট্রপির পরিবর্তন হয়। এটা জাস্ট বেসিক একটা ম্যাথ, এটা কখনো আসবে না ডিউতে বা যে কোনো ইউনিভার্সিটিতে, জাস্ট হচ্ছে জেনে রাখার জন্য যে এন্ট্রপিটা কীভাবে কাজ করে। ঠিক আছে, যে আমার স্টেপগুলো আগে দেখো। 5 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিসে আসবে আগে? 0 ডিগ্রির বরফ হবে, 0 ডিগ্রির বরফ হয়ে 0 ডিগ্রির পানি হবে, আবার 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির কী হবে? পানি হবে, 100 ডিগ্রির থেকে 100 ডিগ্রির বাষ্প হবে, দেন 100 ডিগ্রির বাষ্প থেকে 105 ডিগ্রির বাষ্প হবে। তাহলে দেখো এখানে কোথায় কি হয়েছে, প্রথমে 5 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে বরফ হয়েছে, তাপমাত্রা চেঞ্জ। এখানে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পানি হয়েছে, অবস্থা চেঞ্জ, দেন তাপমাত্রা, অবস্থা, তাপমাত্রা। ঠিক আছে, জিনিসগুলো বুঝতে পারছিস এন্ট্রপি। দেন আমরা জাস্ট হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করে এন্ট্রপিগুলো বের করছি। তাহলে টোটাল এন্ট্রপি পেয়ে গেলাম, দেন হচ্ছে টোটাল এন্ট্রপিগুলো আমরা যোগ করে নেব। ঠিক আছে, এরকম যদি ধাপ থাকে আমরা কি করব, প্রত্যেকটা এন্ট্রপির যোগ ফলটা লিখবো। তাহলে আমি কি পাবো, আমার টোটাল কতটুকু এন্ট্রপি বের হয়ে গেল, সরি এন্ট্রপি চেঞ্জ হইলো, সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তারপরে আসি এখানে জাস্ট হচ্ছে আমাদের সেম ফর্মুলাগুলোই জাস্ট ছোট ছোট করে দেওয়া, সেম ম্যাথগুলো। আচ্ছা, এখানে গ্রাফ রিলেটেড 2-3টা জিনিস আছে ছোট্ট করে, যেহেতু লাস্টে আসছে। এই যে দেখো, আমাদের একটা কার্নো সাইকেল থাকে। ভাইয়া কি বললাম একটু আগে, যে একটা কার্নো সাইকেলের যে আমাকে যদি মোটকৃত কাজটা বের করতে বলে, ওটা কি হবে? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল না, একটা প্রত্যাবর্তী ক্রিয়া বলো বা কার্নো চক্র বলো। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এই যে জিনিসটা, হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে, আচ্ছা এই একটা ম্যাথ দিয়ে এক্সাম্পল দিই। এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাবর্তী ক্রিয়া। ঠিক আছে, এখন একটা প্রত্যাবর্তী ক্রিয়া দিয়ে বললো যে এটার টোটাল কৃত কাজটা বের করো। তাহলে আমরা কি বের করবো, জাস্ট এর যে ক্ষেত্রফলটা সেটা। তাহলে এর ক্ষেত্রফল কত, এখান থেকে এখানে হচ্ছে আমার কত 5, এখান থেকে এখানে হচ্ছে আমার 12 না 16, বাহুটা হচ্ছে 8 12, হ্যাঁ, আর এখান থেকে এখানে হচ্ছে 5, 12 × 5, এখানে হয়তো ভুল লিখছে 12, এখানে এটা হবে হচ্ছে 12, এটা হচ্ছে কত, সরি 8 হবে, মানে 12 × 5 = আমার 60 হবে এখানে। ঠিক আছে, 60 জুল হবে। ক্লিয়ার? তারপরে দেখো এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী ক্রিয়া, কিন্তু এইভাবে এগুলোর কি লিখতে হবে, অবশ্যই প্রত্যাবর্তী ক্রিয়া হইতে হবে বা কার্নো ইঞ্জিনের গ্রাফ হইতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা কি একটা ত্রিভুজ দিচ্ছে না, আমরা কি বের করব, ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তারপরে দেখো এখানে আমার একটা বৃত্ত দেওয়া আছে, প্রত্যাবর্তী ক্রিয়া, বৃত্তের ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফল কি, πr²। ঠিক আছে, πr², এখানে এটা ভুল লিখছে, এটা আমাদের πr² হবে। তাহলে এখানে আর কত, এখানে আর এখান থেকে টোটাল এটার দূরত্ব দেওয়া আছে হচ্ছে আমার কত, বা এখান থেকে এখানে এটা হয়তো ভুল দিছে, আচ্ছা না ঠিকই আছে, এখান থেকে এখানে হচ্ছে 8, হ্যাঁ 8, তার মানে আমার আর কত 4। তাহলে এখানে π4² = 16π। ঠিক আছে, এই হলো আমাদের ফর্মুলা। তারপর এগুলো আমাদের লাগবে না, এগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তো আমাদের লাগবে না। আমাদের হচ্ছে লাস্ট এই জিনিসটা, দুইটা ফর্মুলা দিয়ে ম্যাথ আসতে পারে। ঠিক আছে, যে আমাদের তাপ দিয়ে কৃত কাজ। তো এগুলো একটু দেখে দিই, যে তাপমাত্রার পরিবর্তন হইলে আমার যদি গতিশক্তির রূপান্তর হয়, আমার যে তাপমাত্রার পরিবর্তন হইলো, যে উপর থেকে একটা কি বললো, উপর থেকে ধরো যে একটা পাথর পড়লো, সরি বরফের কণা, বরফ পড়লো ভি ভ্যালোসিটিতে, নিচে বসে ওর তাপমাত্রার কি পরিবর্তন হলো, এই টাইপের যদি আসে, বা এই উচ্চতা থেকে একটা বরফ পড়লো, ওর তাপমাত্রা কী ধরনের পরিবর্তন হবে, এই টাইপের যদি কোয়েশ্চেনগুলো আসে, তাহলে আমরা এই ফর্মুলাগুলো লিখবো। যদি অবস্থার পরিবর্তন হয় এইটা, যদি তাপমাত্রার পরিবর্তন চাই এটা, এখানেও সেম mgh দিয়ে, আর এখানে যদি গতিশক্তি সম্পূর্ণ তাপশক্তিতে রূপান্তরিত হয় তাহলে হচ্ছে ½ mv² ইউজ করব। আর যদি স্থিতিশক্তি সম্পূর্ণ গতিশক্তি বলতেছি, তাপশক্তি রূপান্তরিত হয় তাহলে স্থিতিশক্তির ফর্মুলা mgh ইউজ করব। ঠিক আছে, এইখানে আমি একটা ছোট্ট একটা ফর্মুলা লেখাই, যে দেখো এখানে হচ্ছে 200 মিটার/সেকেন্ড বেগে একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিণত হইল। তাহলে বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে। তাহলে আমার বুলেটের টোটাল গতিশক্তি কত ছিল, এটা না, তাহলে এই টোটাল গতিশক্তিটা কিসে রূপান্তরিত হলো, তাপে রূপান্তরিত হয়েছে। তাহলে এই গতিশক্তি = আমার ms∆θ, এটা লিখতে পারি না, কারণ এটা তো আমরা জানি না m এর ভ্যালুটা কত। তো m দেখো কাটাকাটি চলে যায়, তাহলে আমরা t এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি করলাম, এখানে আমরা ms∆t = ½ mv², এই ফর্মুলাটা ইউজ করলাম, কাটাকাটি চলে যায়, এখান থেকে আমরা ∆t, t এর যে পরিবর্তনটা আছে সেটা বের করে ফেললাম।
ঠিক আছে। অনুরূপভাবে এখানে সেম, আচ্ছা এটা লাগবে না, এটা আমাদের এটা হচ্ছে পতন, ঠিক আছে। এই যে দেখো একটা বরফখণ্ড, এই ম্যাথটা একটু করি। একটা বরফখণ্ড উপর থেকে ভূমিতে পতিত হইলো, এতে পতনের 50% তাপ রূপান্তরিত হয়ে বরফখণ্ডটি এক চতুর্থাংশ মানে 1/4 অংশ গলে গেল। তাহলে বরফখণ্ডটি কত উচ্চতা থেকে পড়ছিল, মানে আমাকে উচ্চতাটা নির্ণয় করতে বলছে। তাহলে কতটুকু তাপ ব্যয় হয়েছে, যে উচ্চতাটা ছিল ওর যে বিভব শক্তিটা ছিল সেটার অর্ধেক না, 50% বলছে। তাহলে আমার W = কি হবে, W = হবে হচ্ছে হাফ mgh, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমার তাপশক্তির বিভক্তি, এটা = আমার Q, ঠিক আছে। এখন আবার বলছে কি দেখো, এই তাপশক্তি বের হয়েছে না, হ্যাঁ আমার এখন উচ্চতা যদি আমি বের করতে চাই, আমার হচ্ছে তাপ = হ্যাঁ এইটুকু আমাদের বের করলাম, ওকে ফাইন। এখানে আবার ক্যালোরি দেওয়া আছে, ঠিক আছে, ক্যালোরি দেওয়া আছে, এটাকে আমাদের হচ্ছে ইয়াতে নিতে হবে, জুলে নিতে হবে। তো দেখো অবস্থার পরিবর্তন হয়েছে না, এখানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে, কারণ কতটুকু গলছে, এই যে দেখো আমাদের গলার পরিমাণ বলে দিচ্ছে 1/4 গলে গেল, তার মানে অবস্থার পরিবর্তন হয়েছে। তার মানে কতটুকু, আমার যদি প্রথমে m থাকে তাহলে এখন অবস্থা কতটুকু হয়ে গেছে, 1/4 গলে গেছে। তার মানে এই গলার অংশটা কি আমার তাপে পরিবর্তন হয়েছে, তাপ মানে যেই তাপটা খরচ হয়েছে সেটা আমার এই অংশটাকে গলাই দিছে। তাহলে এই অংশটা = আমরা যেই যেটা পাইলাম সেটা = হবে না, তাহলে হাফ mg, যেই তাপটা আমার খরচ হয়েছে 50% তাপ, সেটা আমার এই 1/4 অংশ গলাইতে খরচ হয়েছে। তাহলে এখান থেকে আমাদের কাটাকাটি চলে যায়, h ভ্যালুটা বের করব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের অ্যাডমিশনে বা ডিইউতে যে কোশ্চেনগুলো আসে, এই টাইপের কোশ্চেনগুলোই আসে, এই টাইপের থিওরিগুলো এই চ্যাপ্টার থেকে আসে। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।